আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস যুক্তিবিদ্যার। আমি অনেক সমস্যার কারণে তোমাদের ক্লাসগুলো নিতে পারিনি। তো তোমরা যারা লাইভে যুক্ত হয়ে গেছো, তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও এবং কে কোথা থেকে লাইভ করতেছো, কে কে এফআরবি কোর্সে ভর্তি হইলা, কে কে হুডি পাইলা। আদাব স্যার, শর্মী দাস আদাব। কে কে হুডি পাইছো, কে কে পাও নাই, কার কত আক্ষেপ, সবগুলা কমেন্টে জানাই দাও। হ্যাঁ, দেখি তোমাদের আক্ষেপ দূর করতে পারি কি না। তো কথা হচ্ছে, তোমরা কে কোথা থেকে লাইভটা দেখতেছো একটু জানাও। হুম, আহ, একটু শেয়ার করে দাও তাড়াতাড়ি, তাহলে লাইভে অনেকজন দেখতে পারবো একসাথে। তাড়াতাড়ি চলে আসো। ফারজান নিশাদ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। শেয়ার করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নমস্কার ভাইয়া। আচ্ছা, অনেকজন যুক্ত হয়ে গেছো লাইভে ইতিমধ্যে তোমরা। তো আমি তোমাদের একটু কথা বলি। গাইবান্ধা থেকে ভাইয়া আদাব ভাইয়া কেমন আছেন? হাসি খুশি। সাবিনা ইয়াসমিন কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। তো সবাইকে ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি, দোয়া করছি তোমাদের জন্য, তোমরাও ভালো থাকো। হ্যাঁ, তো এরকম তোমাদের একটা কম কথা বলার টেকনিক বলি। তো আমাদের একজন শিক্ষক ছিলেন, ওনার একজন শ্বশুর ছিলেন। হ্যাঁ, তো ফোন দিবে, ফোন দেওয়ার পর যে বলে না যে কেমন আছেন, ভালো আছি, তারপর উনি বলবে কেমন আছেন, তারপর ভালো আছি। এরকম না, উনি ফোন দিয়ে ডিরেক্ট বলবে যে আমরা বাড়িতে সবাই ভালো আছি, আপনারা কেমন আছেন। ওরা যখনই বলবে যে ভালো আছি, ফোন রাখা শেষ। মানে কথা হচ্ছে কি, যাতে কম খরচ হয়, কম সময় নষ্ট হয়। সেরকম আমি ভালো আছি। তৌফিকুর রহমান, শুভ বিবাহ ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, তো দেখা যাচ্ছে এতদিন পর আপনি শুভ বিবাহ জানাচ্ছেন তৌফিকুর রহমান ভাই। বিয়ে তো অনেক আগেই হয়ে গেছে ভাই, 1 বছর হয়ে যাচ্ছে, আর কিছুদিন পর দেখা যাচ্ছে যে 3জন হয়ে যাব। তো থাক সেসব কথা। তো অফিসের পাশ থেকে বলছি ভাইয়া। ভাইয়া অফিসের পাশ থেকে না, ভেতরে চলে আসেন। আচ্ছা, গন্তব্য ঢাবি। আমি গাইবান্ধা থেকে। গাইবান্ধা। ফারজানা কেমন আছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। তোমরা ইতিমধ্যে লাইভে অনেকজন যুক্ত হয়ে গেছো। আজকে তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে যুক্তিবিদ্যার দ্বিতীয় অধ্যায়ে যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগ কি? কথা হচ্ছে একটা পদকে যুক্তি অনুসারে যখন আমরা বিভাজিত করব, একটা জাতিবাচক পদকে বিভিন্ন উপজাতিতে কি মেনে, যৌক্তিক নিয়ম মেনে, তখন সেটাকে আমরা বলতেছি যৌক্তিক বিভাগ। তো যৌক্তিক বিভাগের কিছু নিয়ম আছে, 6টা নিয়ম আছে, তোমরা জানো। কি হয়, জাতিবাচক পদকে করতে হয়, উপজাতিতে উল্লম্ফন করা যায় না, দেখা যাচ্ছে একেবারে ছোট একটা পদে চলে গেছি, সেই বিষয়গুলো করা যায় না। কক্সবাজার থেকে আমি লাবিব। লাবিব, আমরা কক্সবাজার যাচ্ছি সামনে কিছুদিন পরে। ওকে, আচ্ছা। ইনায়া রহমান, আসসালামু আলাইকুম ভাইয়া। মবাশিরা, ভালো আছি। আচ্ছা, তো যৌক্তিক বিভাগ জিনিসটা কি? ওকে, দেখো এখানে কিছু আমরা প্রথম অধ্যায়ে যৌক্তিক সংজ্ঞা পড়ছিলাম। হ্যাঁ, যৌক্তিক সংজ্ঞার পাশাপাশি আমরা পড়েছি যে যৌক্তিক সংজ্ঞার কোনগুলা নিয়ম, যৌক্তিক সংজ্ঞা কেন প্রয়োজন, যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা কি, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তাটা কি, কেন আমরা যৌক্তিক সংজ্ঞা পড়ব। সেরকম যৌক্তিক বিভাগেরও প্রাসঙ্গিকতা কি এবং যৌক্তিক বিভাগ কি, সে বিষয়টা আমরা প্রথমে জানবো। তারপর যেমন আমরা যৌক্তিক সংজ্ঞার নিয়ম পড়েছিলাম, তেমনি যৌক্তিক বিভাগের নিয়ম পড়ব। যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনের কারণে কোন ধরনের অনুপপত্তি অর্থাৎ ফ্যালাসি ঘটে, সে বিষয়গুলো আমরা একটু দেখবো এখানে। ওকে, ইনশাল্লাহ। আমি প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম সেটাতে লাইভে অ্যাটেন্ডেন্স ছিল 150+, আজকে দেখতেছি 60+, মানে 100 জন নাই। তো তোমাদের অনেকেই এমন আছো, আমি তোমাদের বলি বাংলাদেশের সমস্যাটা কোথায় জানো? মেইনলি যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা যখনই কোনো একটা অপরচুনিটি পাই, সুযোগ পাই, সেইটা দুর্নীতির কারণে বা আমাদের কি ক্ষণস্থায়ী বা একটা ক্ষণস্থায়ী প্রফিটের জন্য বা ক্ষণস্থায়ী মুনাফার জন্য বা স্বার্থের জন্য সেই সুযোগটা আমরা হাতছাড়া করে ফেলি। তো দেখো আমি তোমাদের বলি, পৃথিবীর বিভিন্ন দেশে বাইরের দেশগুলো বিনিয়োগ করে, যেমন ধরো আমেরিকা, চায়না, তারপরে বর্তমানে সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, এরা বিভিন্ন দেশে ইনভেস্ট করে। বিশেষ করে কোন দেশগুলোতে? যেই দেশগুলো ডেভেলপিং কান্ট্রি, অনেক বেশি শ্রমিক কিন্তু কাজের ব্যবস্থা নাই, এই দেশগুলোতে এরা কি করে, ইনভেস্ট করে, যাতে কম খরচে এরা উৎপাদন চালাইতে পারে। কিন্তু যখন বাংলাদেশে ইনভেস্ট করতে আসে, আমাদের দেশের কিছু রাজনৈতিক, কিছু দালাল, কিছু বাটপারের কারণে ইনভেস্ট করতে পারে না, দেখা যাচ্ছে ইনভেস্ট ক্ষতিগ্রস্ত হয়।
আবার ইনভেস্ট ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের দেশের একটা সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এরকম আমাদেরও, আমরা যখন এই মিশন টেস্ট কোর্সে ভর্তি হতে আসি, আমাদের টার্গেট ছিল যাতে তোমরা টেস্ট পরীক্ষায় A+ পাও, আমরা তোমাদের 70% সিলেবাস কভার করে দিতে পারি, তোমাদের রেজাল্টটা ভালো হয়। হ্যাঁ, কিন্তু যখনই আমরা টার্গেট নিয়ে আসলাম যে তোমাদের রেজাল্ট, এই যে তোমাদের হুডি, গিফট, মোবাইল ফোন, এগুলো ইনসেনটিভ যাতে তোমরা পড়ালেখার প্রতি আগ্রহ হও, কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের কাছে ইনসেনটিভটাই মেইন, পড়াশোনা নাই। এই জিনিসগুলো থেকে একটু দূরে চলে আসো, আমরা ক্লাসে যাই। ওকে, আর ক্লাসটা শেয়ার করো। আসসালামু আলাইকুম ভাইয়া, তোমরা কে? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও বলতেছি ওয়ালাইকুম আসসালাম সবাইকে, আমি ভালো আছি। এখন আমরা ক্লাসে যাব। ওকে, ক্লাসে কোনো কনফিউশন হলে কমেন্টে জানাই দেবা ইনশাল্লাহ। আচ্ছা, তো দেখো, যৌক্তিক সংজ্ঞার মতো যৌক্তিক বিভাগ যুক্তিবিদ্যার অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। যৌক্তিক সংজ্ঞা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যৌক্তিক বিভাগও গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, এখানে দেখো, এই যেসব শব্দ এবং পদ আমরা যুক্তিবিদ্যায় ব্যবহার করি, সেই শব্দগুলোকে কি করা যায়, সুস্পষ্টভাবে যখন এই অর্থগুলো আমরা বোঝার চেষ্টা করি, এই অর্থগুলোর কি আছে, প্রতিটা পদ শব্দের কি আছে, জাত্যর্থ আছে, তাই না? প্রতিটা পদ শব্দের কি আছে, জাত্যর্থ আছে। এই জাত্যর্থের উপর ভিত্তি করে আমরা কি করি, যৌক্তিক সংজ্ঞা প্রদান করি। ওকে, জাত্যর্থের উপর ভিত্তি করে আমরা যৌক্তিক সংজ্ঞা প্রদান করি। কিন্তু যেমন জাত্যর্থ আছে প্রতিটা পদের, তেমনি কিন্তু প্রতিটা পদের কি আছে ভাই, ব্যক্তর্থ আছে। একটা পদের কয়টা দিক, দুইটা, একটা জাত্যর্থ, একটা ব্যক্তর্থ। আমরা তৃতীয় অধ্যায়ে দেখেছি প্রথম পত্রের। তো একটা পদের যখন জাত্যর্থ আছে, সেই জাত্যর্থটা কি নির্দেশ করে, সংজ্ঞা। কিন্তু এই যে একটা পদের ব্যক্তর্থ আছে, কোথায়, এই যে ব্যক্তর্থ, এই ব্যক্তর্থের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে, সেটা হচ্ছে যৌক্তিক বিভাগ। যৌক্তিক কি বিভাগ। তো কথা হলো কি, জাত্যর্থ যখন আমরা আলোচনা করব তখন সংজ্ঞা চলে আসে, অর্থাৎ জাত্যর্থের পূর্ণ বিবৃতি আমরা সংজ্ঞায় প্রদান করি, এবং ব্যক্তর্থের নিয়ম অনুসারে, অর্থাৎ ব্যক্তর্থ ঠিক রেখে, পদের ব্যাপনার দিক ঠিক রেখে, পদকে যখন আমরা বিভিন্ন উপজাতিতে ভাগ করি একটা জাতিবাচক পদকে, তখন সেটা হয়ে যায় যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগ করার সময় কয়টা মূল সূত্র অনুসরণ করতে হয় বলো তো? ওকে, তাহলে দেখো, জাত্যর্থ থেকে সংজ্ঞা, ব্যক্তর্থ থেকে যৌক্তিক বিভাগ। আচ্ছা, যৌক্তিক বিভাগ হচ্ছে ব্যক্তর্থের দিক এবং সংজ্ঞা হচ্ছে জাত্যর্থের দিক। এই বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আশা করি ক্লিয়ার। এখন যেটা আসবো, যৌক্তিক সংজ্ঞা আমরা কেন পড়বো। ওকে, যৌক্তিক সংজ্ঞা আমরা কেন পড়বো, যৌক্তিক বিভাগ আমরা কেন পড়বো? যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা ও প্রকৃতি। যৌক্তিক বিভাগের কি পড়বো? প্রাসঙ্গিকতা ও প্রকৃতি, অর্থাৎ যৌক্তিক বিভাগটা কি এবং এর প্রয়োজনীয়তাটা কি। ওকে, দেখো, যৌক্তিক বিভাগের গুরুত্ব অপরিসীম। এখানে বলা আছে যে তোমরা যেমন পরীক্ষায় লিখে থাকো যে এই উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, এই জিনিসগুলো লেখা থেকে একটু দূরে থাকবা। হ্যাঁ, পরীক্ষায় যেটা চাইবে সেটাই লিখবা। মনে করো তোমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, দিয়ে সেখানে নির্দেশ করা হয়েছে জাতিবাচক পদ বা শ্রেণীবাচক পদ, বা দেখা যাচ্ছে যখন বিধেয় গেছে অবান্তর লক্ষণ। যদি তুমি বলো উদ্দীপকে নির্দেশিত বিষয়টি যুক্তিবিদ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা নিম্নে ব্যাখ্যা করা হলো, তাহলে কিন্তু বিষয়টা কেমন দেখা যাবে। যদি তুমি ডিরেক্টলি বলো যে উদ্দীপকে উল্লেখিত বিষয়টি যুক্তিবিদ্যার বিধেয়কের অবান্তর লক্ষণকে নির্দেশ করে, তাহলে দেখা যাচ্ছে তুমি প্রথমেই 1 মার্ক। কেন বিধেয়কের অবান্তর লক্ষণকে নির্দেশ করে সেটা যদি ব্যাখ্যা করো, তারপর উদ্দীপকের সাথে যদি মিল দেখাও শেষ 3টা প্যারায়, এভাবে 3টা প্যারায় যদি লেখো, গতে 3-এ 3 পাবা ইনশাল্লাহ, কোনো প্যারা নেই। ওকে, আচ্ছা, এখন যেটা কথা হচ্ছে, সৈয়দ রাহুল, তো আসো, এখন দেখো, যুক্তিবিদ্যা যৌক্তিক বিভাগের, আমরা যৌক্তিক বিভাগের মাধ্যমে আমরা কি করি, অর্থ ও তাৎপর্যকে সুস্পষ্টভাবে উপলব্ধি করি। অর্থাৎ একটা পদের অর্থ বোঝার জন্য এই পদটা কতটা ব্যক্তর্থকে ধারণ করে, যৌক্তিক বিভাগ আমাদের কি করতে সাহায্য করে, কোনো একটা বিষয় সহজে মনে রাখতে সাহায্য করে। দেখো, হজ বর্ণ সবগুলো একসাথে আছে। যৌক্তিক বিভাগ একটা মানসিক প্রক্রিয়া, মেন্টালিস্ট প্রসেস। তো দেখা যাচ্ছে যে সব বিষয়কে শ্রেণীভুক্ত করে সেই বিষয়গুলো ভালোভাবে শ্রেণী আকারে আমাদের মনে রাখতে কি করে, সাহায্য করে। যেমন ধরো ক্লাস একটা বড় একটা ক্লাস, যেখানে 2 থেকে 300 জন ছাত্র। আমি সব ছাত্রকে মনে রাখতে সম্ভব, সব ছাত্রের নাম বা সব ছাত্রের গ্রুপ, সব ছাত্রের রেজাল্ট মনে রাখা সম্ভব না। আর কে কেমন ছাত্র সেই অনুযায়ী পড়ানো সম্ভব না। কিন্তু দেখা যাচ্ছে আমি এই সম্পূর্ণ গ্রুপটাকে কি করলাম, ওদের রেজাল্টের ভিত্তিতে, যাদের 3 পয়েন্ট, যাদের 4 পয়েন্ট, তাদের 5 পয়েন্ট, তো এই রেজাল্টের ভিত্তিতে আমি 3টা ভাগ করে নিলাম। 300 জনের একটা গ্রুপকে 100 জন
হয়ে গেল, তখন আমি তাদের কি ক্যাপাসিটি অনুযায়ী আমি তাদের পড়াতে পারতেছি, তাদের সক্ষমতা অনুযায়ী তাদেরকে দিতে পারতেছি। এই যে একটা বিষয়, এটা কি করে যৌক্তিক বিভাগ কী করতেছে, আমাদের তাদের মনে রাখতে, তাদের শ্রেণীকরণ করতে এবং সেই শ্রেণী অনুযায়ী আমার কোন পদক্ষেপ নিলে ভালো হবে, কিভাবে পড়ালে ভালো হবে, সেই কাজটা করতে কি করে সাহায্য করে। এরকম একটা মূলনীতির ভিত্তিতে, এখানে মূলনীতিটা কি ছিল, রেজাল্ট। এরকম যখন একটা পদকে আমি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করব তখন একটা মূলনীতি থাকে। এখানে যেমন রেজাল্ট, সেখানে থাকতে পারে জীবভিত্তিক, কোথাও থাকতে পারে বুদ্ধিভিত্তিক, বা দেখা যাচ্ছে কোথাও সততা, কোথাও সভ্যতা। এরকম একটা মূলনীতি অনুসরণ করে আমরা যখনই কোনো পদকে বিভক্ত করি তখনই সেটা হচ্ছে যৌক্তিক বিভাগ। ওকে, এখানে যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তা দেওয়া আছে, তোমরা ভালোভাবে দেখে নিবা। ওকে, ইনশাআল্লাহ। এখানে একটু সংজ্ঞাটা দেখো, সংজ্ঞায় কি বলা হচ্ছে, কোনো একটি গ্রহণযোগ্য নীতির ভিত্তিতে। কয়টা নীতি? একটা। কয়টা নীতি? আরে ভাই, যখন কোনো একটা গ্রহণযোগ্য নীতি, সেই নীতিটা কি হতে হবে, মাস্ট। এই কথা শব্দগুলো একটু ভালোভাবে জোর দেওয়া আছে। তোমরা কি বল 75 জন লাইভে ভাই, 9-10 হাজার গ্রুপের কি আমি বুঝি না। এই দেখো টিচার, দেখো আমরা তোমাদের ক্লাস করার জন্য ইনসেনটিভ দেই। কোন ইনসেনটিভ? যে দেখো হুডি দিচ্ছি, টি শার্ট দিচ্ছি, ডায়েরি দিচ্ছি, বিভিন্ন রকমের গিফট, ফ্রি ক্লাস করাচ্ছি। এই ইনসেনটিভগুলো কেন? যাতে তোমরা পড়ালেখার প্রতি আগ্রহ আসে। কিন্তু টিচারদেরও একটা আগ্রহ কাজ করে স্টুডেন্টরা কতটা অ্যাটেন্টিভ। মনে করো আমি একটা ক্লাসে ক্লাস নিতে গেছি, স্টুডেন্টরা শোরগোল করতেছে, সেই ক্লাসে ভাই আমার না মন বসবে না পড়াইতে ইচ্ছা করবে। কিন্তু দেখা যাচ্ছে ক্লাসের স্টুডেন্ট অনেক ডিসিপ্লিন, সবাই ক্লাস করে, তখন দেখা যাচ্ছে পড়ানোর একটা আগ্রহ কাজ করে। তো দেখো আমরা সংজ্ঞাটা একটু দেখি যৌক্তিক বিভাগের। যুক্তিবিদদের মধ্যে কোনো একটা গ্রহণযোগ্য নীতির ভিত্তিতে। কয়টা গ্রহণযোগ্য নীতি? একটা গ্রহণযোগ্য নীতির ভিত্তিতে যখন একটা জাতি, কয়টা জাতি মনে রাখবা, একটা জাতিকে একটা নীতির ভিত্তিতে কি করে বিভিন্ন উপজাতিতে বিন্যস্ত করা হয়, তখন তাকে যৌক্তিক বিভাগ বলে। অর্থাৎ মানুষ একটা পদ, মনে করো একটা জাতিবাচক পদ, এই জাতিবাচক পদকে একটা নীতি, কয়টা নীতি? একটা নীতি। সেটা কি হতে পারে? ধরো সততা একটা নীতি। এই নীতির ভিত্তিতে আমি উপজাতিতে ভাগ করব। তো কোন কোন উপজাতি হতে পারে সততার হতে? তাহলে দুইটা হতে পারে, একটা হচ্ছে সৎ মানুষ আর একটা হচ্ছে অসৎ মানুষ। দেখো, একটা সৎ মানুষ আর একটা অসৎ মানুষ। ক্লিয়ার? আচ্ছা, আজান দিচ্ছে, তোমরা 2-1 মিনিট একটু ধৈর্য ধরো। এই যে একটা জাতি একটা নীতি, হ্যাঁ, বিভিন্ন, এই যে এগুলো হচ্ছে উপজাতি। ওকে, আজানটা একটু শেষ হোক, তোমরা লাইভে থাকো।
তো দেখো আমরা শুরু করি। হ্যাঁ, তো দেখো যৌক্তিক বিভাগ কি? একটা নীতির উপর ভিত্তি করে একটা জাতিকে বিভিন্ন উপজাতিতে বিন্যস্ত করে, তখন তাকে কি বলা হয়? যৌক্তিক বিভাগ। ক্লিয়ার? দেখো এখানে মানুষ একটা জাতিবাচক পদ, এই সততা একটা নীতি, এই একটা নীতির ভিত্তিতে আমরা কি করলাম? বিভিন্ন উপজাতিতে ভাগ করলাম, একটা সৎ মানুষ আর একটা অসৎ মানুষ, তো দুইটা উপজাতিতে ভাগ করলাম। কয়টা নীতির ভিত্তিতে? একটা নীতির ভিত্তিতে। কোন পদকে? মানুষ পদকে, অর্থাৎ একটা জাতিবাচক পদকে। তখন এটা হচ্ছে যৌক্তিক বিভাগ। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো, তো যৌক্তিক বিভাগ কাকে বলে? যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা, অর্থাৎ যৌক্তিক বিভাগ আমাদের কেন প্রয়োজন। ওকে, দেখো এখানে যৌক্তিক বিভাগ যদি না থাকে আমরা কোন কোন সমস্যাগুলোয় পড়তে পারি এবং যৌক্তিক বিভাগ থাকলে আমাদের কোন কোন উপকার হয়, সেই বিষয়টা এখানে বলা আছে। দেখো এখানে যৌক্তিক বিভাগে কি করা হয়? একটা জাতির অন্তর্ভুক্ত বিভিন্ন উপজাতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। একটা জাতির অন্তর্ভুক্ত বিভিন্ন উপজাতি সম্পর্কে কি পাওয়া যায়? সুস্পষ্ট। যেমন মানুষ পদের উপজাতি কি কি হতে পারে, এবং দেখা যাচ্ছে প্রাণী পদের উপজাতি কি কি হতে পারে। এই যৌক্তিক বিভাগের মাধ্যমেই আমরা সেগুলোকে ক্লাসিফাইড করে, অর্থাৎ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে বিভিন্ন ধরনের শ্রেণী সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারি। আবার দেখো বৃহত্তর জাতির সাথে সাদৃশ্য ও বৈসাদৃশ্য, অর্থাৎ আমরা যে উপজাতিতে বিভক্ত করলাম, এই উপজাতিগুলোর সাথে বৃহত্তর জাতির সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কি, সেই বিষয়গুলো এখানে ক্লিয়ার হয়ে যায় যৌক্তিক বিভাগের মাধ্যমে। আবার দেখো যৌক্তিক বিভাগের যথেষ্ট প্রয়োজন আসে এই যে বিষয়গুলোর কারণে, কোনটা ব্যক্তার্থের দিক থেকে বড়, কোনটা ব্যক্তার্থের দিক থেকে ছোট, সেই বিষয়গুলো কিন্তু যৌক্তিক বিভাগেই ক্লিয়ার করে। ওকে, সেই জন্য যৌক্তিক বিভাগের প্রয়োজনীয়তা আছে। দেখো আমাদের মনোজগতে সংগঠিত, যেটা একটু আগে বলছিলাম, আমরা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করি কোনো একটা পথ নিয়ে, এই পথটার শ্রেণী কী হতে পারে, এই পথটার জাতি কী হতে পারে, সেই চিন্তা ভাবনাটাকে একটা সুসংগঠিত রূপ দেয় যৌক্তিক বিভাগ। ওকে, আচ্ছা, মনোভাবের উপরও প্রভাব বিস্তার করে। আমাদের মনোভাব কীরকম হয় মানুষের সবসময়? দেখো কোনো একটা পথ সম্পর্কে আমি শুনলাম, পথটা সম্পর্কে আমার একটা অ্যাটিটিউড তৈরি হয়, মনোভাব তৈরি হয়। সেই মনোভাবটাকে প্রভাবিত করে কিভাবে? কারণ ধরো যখন আমি একটা পদের নাম শুনতেছি, মনে করো কি হতে পারে বলো তো? প্রাণী। আবার একটা পদের নাম শুনতেছি ধরো মানুষ, আবার পাখি। দেখো আমি একটা পদ, প্রথমে পদটা কি লিখলাম? প্রাণী, তারপরের পদটা কি লিখলাম? মানুষ, তারপরের পদটা কি লিখলাম? পাখি। এই যে প্রাণী সম্পর্কে আমার একটা ধারণা হয়ে গেল যে এই প্রাণী পদটা হচ্ছে এই পদের তুলনায়, এই দুইটা পদের তুলনায় ব্যক্তার্থের দিক থেকে বড়। এই পদগুলো হচ্ছে কার অন্তর্ভুক্ত? প্রাণী পদের অন্তর্ভুক্ত। এই যে একটা মনোভাব, তো মনোভাবটার উপর কিভাবে প্রভাব বিস্তার করলো? যে মানুষ একটা নিম্ন ব্যক্তার্থের পদ, যেটা প্রাণী পদে অন্তর্ভুক্ত। তারপর আমরা যাই, দেখো 5 নম্বরে, এত কাহিনী করলে হবে। দেখো যৌক্তিক বিভাগে আমাদের স্মৃতিশক্তির সহায়ক হিসেবে কাজ করে। কি হিসাবে কাজ করে? স্মৃতিশক্তির সহায়ক। স্মৃতিশক্তির সহায়ক হিসেবে কিভাবে কাজ করে সেটা আমি তোমাদের বলি। মনে করো আমরা একটা কোর্স রান করেছি মিশন টেস্ট এ প্লাস, আমাদের স্টুডেন্ট 1000 হয়ে গেছে। কতজন? 1000 জন। তো আমাদের 1000 জনের স্টুডেন্টকে যখন আমরা ক্লাসিফাইড করব আলাদা আলাদা গ্রুপে সাবজেক্ট ওয়াইজ, কিসের ভিত্তিতে? সাবজেক্টের ভিত্তিতে, একটা নীতির ভিত্তিতে। মনে করো আমাদের সব স্টুডেন্ট কোন কোর্সের? মিশন টেস্ট এ প্লাসের। ওকে, দেখো মিশন টেস্ট এ প্লাস কোর্সের আমাদের স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট ধরো 1000। সেই স্টুডেন্টগুলোকে আমরা কি করতেছি? সাবজেক্টের ভিত্তিতে বিভক্ত করতেছি। তাদের কিসের ভিত্তিতে? সাবজেক্টের ভিত্তিতে। কারো দেখা যাচ্ছে ইকোনমিক্স, কারো দেখা যাচ্ছে লজিক, কারো দেখা যাচ্ছে কৃষি শিক্ষা, আবার কারো দেখা যাচ্ছে কি জিওগ্রাফি, কারো দেখা যাচ্ছে সাইকোলজি। ওকে, তো দেখো
এই যে আমরা 1000 স্টুডেন্টকে একটা মূলনীতি, সেই মূলনীতিটা কি তাদের সাবজেক্ট, তাদের কি সাবজেক্ট অর্থাৎ বিষয়। এই বিষয় একটা মূলনীতির ভিত্তিতে আমরা আমাদের 1000 স্টুডেন্টকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করলাম। বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করার কারণে আমাদের সহজে কি হচ্ছে, তাদের কে কোন কোর্সে ভর্তি আছে, কার কোনটা ক্লাস আছে, সেই বিষয়গুলো আমাদের মনে রাখতে কি হচ্ছে, সুবিধা হচ্ছে। এই যে একটা সুবিধা প্রদান করে যৌক্তিক বিভাগ, যখনই তাদের একটা গ্রুপকে, একটা জাতিবাচক পদকে, মিশন টেস্ট A+ স্টুডেন্টকে আমি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করলাম, তখনই তাদের সাবজেক্ট মনে রাখা, তাদের শ্রেণী মনে রাখা আমার ক্ষেত্রে কি হয়ে গেল, সোজা হয়ে গেল। এই যে সহজ করে একটা মনে রাখার বিষয়কে, সেটা হচ্ছে যৌক্তিক বিভাগ। ওকে, আচ্ছা, এখন আমরা আসি যৌক্তিক বিভাগের প্রকৃতি। তো আমরা এতক্ষণ কি দেখছিলাম, যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা, কেন যৌক্তিক বিভাগ প্রয়োজন। আমরা দেখলাম যে একটা পদ সম্পর্কে আমাদের ধারণা তৈরি করে, মনোভাবের উপর প্রভাব বিস্তার করে, আবার মনে রাখতে সাহায্য করে। যেটা প্রথম একদম একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যৌক্তিক বিভাগ আমাদের বিভিন্ন পদের শ্রেণীগুলোকে কি করে, মনে রাখতে সহায়তা করে। ওকে, আচ্ছা আচ্ছা, দেখো এখানে কোনো একটি সূত্র বা নীতির ভিত্তিতে একটি জাতি বা এখানে প্রকৃতি বলা হচ্ছে। দেখো যৌক্তিক বিভাগের প্রকৃতি, আমরা এতক্ষণ যে বিষয়টা আলোচনা করছিলাম, দেখো একটা জাতিবাচক, যৌক্তিক বিভাগের প্রকৃতি কি হয়, একটা জাতিবাচক পদকে একটা মূলনীতির ভিত্তিতে, কিসের ভিত্তিতে, একটা মূলনীতির ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করবে। ওকে, আচ্ছা, যেমন ধরো এখানে মানুষ একটা জাতিবাচক পদ, এই শ্রেণীকে কিসের ভিত্তিতে, সভ্যতার ভিত্তিতে। কার ভিত্তিতে, সভ্যতার ভিত্তিতে মানুষ, অর্থাৎ সভ্য মানুষ, আর একটা হচ্ছে অসভ্য মানুষ। এই যে একটা মূলনীতি ধরে নিলাম, এই যে মূলনীতি ধরে নেওয়ার যে প্রক্রিয়াটা, এইটা হচ্ছে প্রকৃতি। সবসময় কয়টা মূলনীতি, একটা মূলনীতি, এবং বিভক্ত করা হয় কয়টা শ্রেণীতে, 2টা শ্রেণীতে। মনে রাখতে হবে, একটা জাতিবাচক পদকে একটা মূলনীতির ভিত্তিতে যখনই বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়, তখনই সেটা হচ্ছে যৌক্তিক বিভাগ। এই যৌক্তিক বিভাগ কেমন, কিভাবে আচরণ করে এবং এর বৈশিষ্ট্যগুলো কি, সেটাই যৌক্তিক বিভাগের প্রকৃতির অন্তর্ভুক্ত। ক্লিয়ার? আচ্ছা, তবে মনে রাখতে হবে, কেবল একটি জাতিকে তার অন্তর্গত কতগুলো, বা একটি শ্রেণীকে তার অন্তর্গত কতগুলো নিম্নতর শ্রেণীতে বিভক্ত যৌক্তিক বিভাগের কাজ শেষ হয়ে যায় না। প্রত্যেকটি আবার অপেক্ষাকৃত উপজাতি বা শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে। এখন তোমাদের বলি, এখন আসি তোমাদের আরেকটা উদাহরণ দেখাই। এখন আমরা যে কথাটা এতক্ষণ বলছিলাম, আমরা প্রথমেই দেখলাম কি, একটা জাতিবাচক পদকে যৌক্তিক বিভাগ কি করে, একটা জাতিবাচক পদকে একটা মূলনীতি অনুসরণ করে বিভিন্ন উপজাতিতে বিভক্ত করে। ওকে, এখন আসি আমরা, এখন দেখো মনে করো একটা পদ, আমি বড় পদে না যাই, একটা ছোট পদেই তোমাদেরকে দেখাই। ওকে, মনে করো এখানে মানুষ পদ, প্রথমে শিক্ষার ভিত্তিতে, হ্যাঁ শিক্ষার ভিত্তিতে একটা মূলনীতি, সেটা হচ্ছে শিক্ষা। এই শিক্ষার ভিত্তিতে আমি 2 শ্রেণীতে ভাগ করতে পারি, একটা হচ্ছে শিক্ষিত মানুষ, দেখো শিক্ষিত মানুষ, আর 2 নম্বর হচ্ছে অশিক্ষিত মানুষ। দেখো আমি ক্লাসিফাইড করলাম কয়টাতে, 2টাতে। এই যে 2টা, একটা শিক্ষিত মানুষ, একটা অশিক্ষিত মানুষ, একটা মূলনীতিতে বিভক্ত করলাম। এখন দেখো তোমাকে আমি যে উপজাতি পাইলাম, এই শিক্ষিত মানুষ একটা উপজাতি, অশিক্ষিত মানুষ একটা উপজাতি। এখন দেখো তো, শিক্ষিত মানুষকে আমি শিক্ষিত মানুষ, এই যে একটা পদ পাইলাম, এই পদটাকে আর একটা মূলনীতি, মনে করো সভ্যতার ভিত্তিতে আমি কি করতে পারি, ভাগ করতে পারি। যেমন কি হতে পারে তখন, শিক্ষিত সভ্য মানুষ, শিক্ষিত সভ্য মানুষ। আর একটা কি হবে তাহলে, যেহেতু সভ্যতাও আসতেছে, তখন শিক্ষিত সভ্য মানুষ, আবার শিক্ষিত অসভ্য মানুষ। এই যে দেখো আমরা 2টা পাইলাম, দেখা যাচ্ছে না ভালো করে, আচ্ছা আমি আবার লিখি, হ্যাঁ দেখো এখানে একটু, শিক্ষিত অসভ্য মানুষ,
শিক্ষিত মানুষ, আমরা দেখো মানুষ পদকে কিসের ভিত্তিতে প্রথমে বিভক্ত করছি? শিক্ষার ভিত্তিতে। শিক্ষার ভিত্তিতে একটা মূলনীতির ভিত্তিতে, তারপর কি পাইছি? দুইটা উপজাতি, একটা শিক্ষিত মানুষ, একটা অশিক্ষিত মানুষ। এই শিক্ষিত মানুষ যে পাইছি, এই একটা পদকে আবার আমরা আরেকটা মূলনীতির ভিত্তিতে বিভক্ত করব, সেটা হচ্ছে কি? সভ্যতা। এখন তখন কি হবে? শিক্ষিত সভ্য মানুষ। শিক্ষিত কি মানুষ হবে? সভ্য মানুষ। আর একটা কি হবে? শিক্ষিত অসভ্য মানুষ। তাহলে দেখো এখানে দুইটা, একটা মূলনীতির ভিত্তিতে পাইছিলাম কি? এখানে মূলনীতি হচ্ছে সভ্যতা। প্রথমে মানুষ পদকে শিক্ষা মূলনীতির ভিত্তিতে বিভক্ত করলাম, পাইলাম শিক্ষিত অশিক্ষিত মানুষ। তখন এই যে আরেকটা উপজাতি, এই উপজাতিটাকে আবার আরেকটা মূলনীতির ভিত্তিতে বিভক্ত করলাম, শিক্ষিত মানুষকে কিসের ভিত্তিতে? সভ্যতার ভিত্তিতে। তখন দেখো শিক্ষিত সভ্য মানুষ, শিক্ষিত অসভ্য মানুষ। এরকম যখনই আমরা কি করব, একটা পদকে একটা মূলনীতির ভিত্তিতে বিভক্ত করার পর একটা উপজাতি পাবো, আবার সেই উপজাতিটাকে আরও মূলনীতির ভিত্তিতে নিয়ম অনুসারে কি করা যায়? অন্যান্য ছোট উপজাতিতেও বিভক্ত করা যায়। তোমরা কি ক্লাস দেখতেছো না? যারা এসে চলে যাচ্ছে, এতক্ষণ দেখলাম 84 জন, এখন 77 জন। আচ্ছা, এগুলো কি ভাই? ক্লাসে থাকো, অ্যাটেন্টিভ হও, ক্লাসগুলো করো ভালো করে। তো তোমরা বুঝেছো প্রকৃতি। তো দেখো প্রথমে আমরা কি দেখলাম, যে একটা যুক্তিবাক্য, একটা পদকে একটা মূলনীতির ভিত্তিতে জাতিবাচক পদকে উপজাতিতে বিভক্ত করতেছি, আবার সেই উপজাতিগুলোকেও বিভিন্ন নিয়ম অনুসারে বিভিন্ন উপশ্রেণীতেও ভাগ করা যায়। এই যে এগুলাকে কি বলা হয়? যখন মূল সূত্র অনুসরণ করে বিভিন্ন উপশ্রেণীতে বিভক্ত করা হয়, তখন সেই পদ্ধতিকে কি বলা হচ্ছে? সহবিভাগ। কি বিভাগ? সহবিভাগ। ওকে। আচ্ছা, আমি তোমাদের এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে নেই। তো কথা হচ্ছে, যখন আমরা একটা পদকে দুইটা উপশ্রেণীতে অর্থাৎ ভাগ করব, মনে করো এখানে মানুষ একটা মূলনীতি অনুসরণ করে। কয়টা মূলনীতি অনুসরণ করে? একটা মূলনীতি অনুসরণ করে। সেটা যদি হয়, মনে করো সততাই ধরে নেই। কি মূলনীতি? সততা। হ্যাঁ, এটা মূলনীতি। তাহলে কি হবে? অসৎ মানুষ, আর একটা হচ্ছে সৎ মানুষ। এই যে সৎ আর অসৎ মানুষ পাইলাম, দেখো এই মানুষ পদের যে ব্যক্তার্থ, এই দুইটা পদের ব্যক্তার্থ যদি আমরা যোগ করি, কি করি? যোগ করি, তাহলে মানুষ পদের ব্যক্তার্থের সমান হবে। অর্থাৎ কি, যে দুইটা শ্রেণীতে ভাগ করব, সেই দুইটা শ্রেণীর ব্যক্তার্থের যোগফল যেন এই জাতি পদের ব্যক্তার্থের সমান হয়। এটা আরেকটা প্রকৃতি। ওকে। আচ্ছা, এগুলো মনে রাখবা। অন্তগত বিভাগ, অর্থাৎ কোনো ব্যক্তি তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভক্ত অঙ্গ, যে এগুলো কিন্তু যৌক্তিক বিভাগ না। ওকে, তো এইগুলা বিষয় পড়ানোর প্রয়োজন নেই তোমাদের। আর পড়ার উপরে গুণগত বিভাগ, এটা পূর্ণগত না, এটা হচ্ছে গুণগত। হ্যাঁ, তো এই অঙ্গগত আর গুণগত, কি গত? একটা হচ্ছে অঙ্গগত, অঙ্গগত, আর একটা হচ্ছে গুণগত। এই যে দুই প্রকার বিভাগ, এই দুই প্রকার বিভাগ কিন্তু যৌক্তিক বিভাগের অন্তর্ভুক্ত না। একটা কিসের ভিত্তিতে করা হচ্ছে? অঙ্গের ভিত্তিতে। যেমন মানুষকে হাত, পা, নাক, কান, এগুলোর ভিত্তিতে যদি ভাগ করা হয়, তখন সেটা হচ্ছে অঙ্গগত। আবার গুণগত কি? যখন একটা মানুষকে তার যখন একটা কোনো জিনিসকে বর্ণ, স্বাদ, গন্ধে বিভক্ত করা হচ্ছে, তখন সেটা হচ্ছে গুণগত। এই যখন গুণের ভিত্তিতে কিংবা অঙ্গের ভিত্তিতে বিভক্ত করা হবে, তখন সেটাকে আমরা কি বলবো না? যৌক্তিক বিভাগ বলবো না। ওকে, কারণ সেটা যৌক্তিক বিভাগের নিয়ম অনুসারে একটা মূলনীতি অনুসরণ করে চলে না। সেটা বিভিন্ন অঙ্গে বিভক্ত করে, বিভিন্ন গুণে বিভক্ত করে। নাকি সন্ধ্যার কাজ করব? তো দেখা যাচ্ছে একজন কমেন্ট করেছে যে এই সময় ক্লাস করব নাকি মাগরিবের নামাজ পড়ব নাকি সন্ধ্যার কাজ করব। এই যে অনেকগুলা সিচুয়েশন মেনটেন করে তোমাদের ক্লাস করতে হচ্ছে, এই বিষয়গুলো থাকবে লাইফে, বুঝছো? অনেক সময় ট্রেড অফ থাকবে। যেমন আমি এই সময় এসে তোমাদের পড়াচ্ছি, আমি এই সময় এসে তোমাদের না পড়াই নিজের পড়াশোনা করতে পারতাম। ওকে, নিজের পড়াশোনা করতে পারতাম, আবার তোমাদের না পড়াই কী করতে পারতাম? বন্ধুদের সাথে আড্ডা দিতে পারতাম। আবার তোমাদের না করাই কী করতে পারতাম? সঠিক সময়ে নামাজ পড়তে পারতাম। এই যে ট্রেড অফগুলা মেনে লাইফ, এটাই জীবন, বুঝছো?
এর চেয়ে ভালো হয় না। লাইফে এইসব জিনিস সিচুয়েশন মেনটেন করেই চলা লাগে, আর সব সময় এরকম একটা টেন্ডেন্সি থাকা লাগবে যে আমি সব কিছু মেনেই চলবো। ওকে, আচ্ছা। তো আমি তোমাদের যখন যৌক্তিক বিভাগের কথা বলতেছি তখন সেটা হচ্ছে যৌক্তিক বিভাগ করতেছি। যৌক্তিক বিভাগ কেন প্রয়োজন আমরা দেখলাম, আমাদের বিভিন্ন বিষয় সহজে মনে রাখতে, বিভিন্ন শ্রেণীতে অন্তর্ভুক্ত করতে সাহায্য করে। আবার যৌক্তিক বিভাগ কি সেটাও দেখলাম যে একটা মূলনীতির ভিত্তিতে একটা জাতিবাচক পদকে বিভিন্ন উপশ্রেণীতে ভাগ করা যায়। সেই উপশ্রেণীগুলোকেও আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি, কিন্তু সেগুলোকে সহবিভাগ বলে। কিন্তু গুণগত এবং অঙ্গগত বিভাগ কখনোই যৌক্তিক বিভাগের অন্তর্ভুক্ত না। এই বিষয়গুলো আমি তোমাদের এতক্ষণ বোঝাচ্ছিলাম। এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যৌক্তিক বিভাগের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো, অর্থাৎ যৌক্তিক বিভাগের নিয়ম কানুন কি। মনে করো তুমি একটা কাজ করতে যাচ্ছ কোনো নিয়ম কানুন ছাড়াই, তাহলে কিন্তু হবে না। তো এই কোনো একটা জিনিসের রুলস থাকে, রুলসের বাইরে গেলে সমস্যা হয়ে যায়। মনে করো দেখা যাচ্ছে ক্লাস দেখা যাচ্ছে, ক্লিয়ার কথা শোনা যাচ্ছে? ক্লিয়ার ভাইয়া, জি জি জি, এখন আসে নিয়মে। ওকে, আচ্ছা। তো দেখো নিয়মে যৌক্তিক বিভাগের নিয়ম। তো কথা হচ্ছে যখন একটা পদকে আমি যৌক্তিক বিভাগ করব বা ওর পদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করব, যে নিয়মগুলো অনুসরণ করা হয় সেই নিয়ম হচ্ছে 6টা। কয়টা নিয়ম? 6টা নিয়ম। এই 6টা নিয়ম অনুসরণ যদি না করি তখন সেটাকে কি করা যাবে না, সঠিক যৌক্তিক বিভাগে অর্থাৎ সঠিক একটা উপশ্রেণীতে বিভক্ত করা সম্ভব হবে না। ওকে, আচ্ছা। এখন প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে জাতিভিত্তিক। কি ভিত্তিক? জাতিভিত্তিক। মনে করো আমি একটা বিশিষ্ট পদ রহিম বা জব্বার, তো দেখো একটা বিশিষ্ট মানুষ, এর কি কোনো মূলনীতি পাওয়া সম্ভব? এর কি কোনো কমন বৈশিষ্ট্য থাকবে যে যেটার ভিত্তিতে আমি এটাকে দুইটা পদে বিভক্ত করব, দুইটা উপশ্রেণীতে বিভক্ত করব? করা কিন্তু সম্ভব না। সেই জন্য যখনই আমরা যৌক্তিক বিভাগ নিয়ে কথা বলবো তখন এই যৌক্তিক বিভাগকে কি হতে হবে? জাতিভিত্তিক হতে হবে। কি ভিত্তিক? জাতিভিত্তিক। যদি জাতিভিত্তিক না হয় তাহলে তার যৌক্তিক বিভাগ সম্ভব না, কারণ আমরা কি পাই না? মূলনীতি পাই না। এখন দেখো এক নীতিভিত্তিক। কয় নীতিভিত্তিক? এক নীতিভিত্তিক। এক নীতিভিত্তিক কেন হওয়া লাগবে সেটা তোমাদের একটু বলি। যেমন ধরো একটা পদ আছে, যেমন কি পদ বলা যায়? এক নীতিভিত্তিক শিক্ষিত মানুষ মানুষ এই মানুষ পদকে একই সাথে আমি সততা এবং শিক্ষা দিয়ে ভাগ করতেছি। হ্যাঁ, তো কি হতে পারে? সৎ। দেখো তখন কিন্তু আমরা জানি কয়টা উপজাতিতে ভাগ করা যায়? 2টা। তখন আমাকে করা লাগবে একই সাথে, যেহেতু 2টা মূলনীতি 4টা হয়ে যাবে। আর 4টা যদি হয় তাহলে কিন্তু সঠিক মানে সম্পূর্ণ ব্যক্তিত্বকে ধারণ করবে। কিন্তু যদি আমি 2টায় বিভক্ত করি, যদি বলি যে দেখো কি বলা যায়, একটা সৎ শিক্ষিত, আর একটা হচ্ছে সৎ শিক্ষিত মানুষ, আর একটা মনে করে লিখলাম যে অশিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ। এখন আমি তোমাদের এখানে একটু বলি, 2টা নিয়মের ভিত্তিতে আমরা আলোচনা করেছি। ওকে, একটা হচ্ছে সৎ অসৎ পাইলাম, এখানে শিক্ষিত অশিক্ষিত পাইলাম। তো দেখো কিছু কিছু অশিক্ষিত মানুষ আবার কি হতে পারে? সৎ হতে পারে। কি হতে পারে? অশিক্ষিত মানুষও কি হতে পারে? সৎ হতে পারে। আবার দেখা যাচ্ছে কিছু কিছু অসৎ মানুষও শিক্ষিত হতে পারে। তো তখন কি এই 2টা শ্রেণীতে যদি ভাগ করি তখন কিন্তু যৌক্তিক বিভাগ সম্পূর্ণ ব্যক্তার্থ ধারণ করবে না। কয়টা নীতির ভিত্তিতে যখন আমি করতেছি? 2টা নীতির ভিত্তিতে। কয়টা নীতির ভিত্তিতে? 2টা নীতির ভিত্তিতে। দেখো কারণটা কি? কিছু সৎ মানুষ অশিক্ষিত হলেই যে সে অসৎ তা কিন্তু না, অশিক্ষিত মানুষও সৎ হতে পারে। কিন্তু আমি লিখতেছি শুধু অসৎ অশিক্ষিত মানুষ। আবার শুধু যে শিক্ষিত হলেই অসৎ হয় তাও কিন্তু না, কিছু শিক্ষিত মানুষও অসৎ হতে পারে। তো এই যে একটা অনিয়ম চলে আসে, যেটা ফলো করলে কি হয়? সম্পূর্ণ ব্যক্তিত্ব ধারণ করে না। এই নিয়মটা বাদ করতে হবে। এইভাবে আমাদের করা যাবে না। একই সাথে কয়টা মূলনীতি ধরা যাবে না? 1 2, এই 2টা মূলনীতি ধরা যাবে না। যে কোনো একটা মূলনীতি যদি ধরি তাহলে তখন
এই উপজাতিগুলো কি করবে, সম্পূর্ণ ব্যক্তর্থকে ধারণ করবে, তাছাড়া ব্যক্তর্থকে সম্পূর্ণভাবে ধারণ করা সম্ভব না। পরিমাণগত দিক থেকে হবে সমানার্থক। কি হতে হবে, পরিমাণগত দিক থেকে কি হতে হবে, সমানার্থক। কেন সমানার্থক হতে হবে, যদি সমান না হয়, যেমন ধরো দেখা যাচ্ছে হয়তো মানুষ একটা নিয়মের ভিত্তিতে করতেছি, সেটা হচ্ছে সততা, অসৎ মানুষ, আর একটা হচ্ছে সৎ মানুষ। তো দেখো কয়টা নিয়ম, দুইটা নিয়ম। তো একটা নিয়ম অর্থাৎ একটা নীতির ভিত্তিতে করতেছি। তো দেখো এই অসৎ মানুষ আর সৎ মানুষ যদি আমি কি করি, যোগ করি, কি করি, যোগ করার কারণে কি হচ্ছে, এ যতগুলা মানুষ আছে সৎ এবং অসৎ একটা নীতির ভিত্তিতে হয় সৎ না হয় অসৎ, একটা সৎ না হয় অসৎ। যদি সভ্যতার ভিত্তিতে করি হয় সভ্য না হয় অসভ্য, যদি শিক্ষার ভিত্তিতে করি হয় শিক্ষিত না হয় অশিক্ষিত, যদি দরিদ্রতার ভিত্তিতে করি হয় দরিদ্র না হয় অদরিদ্র। তো দেখা যাচ্ছে যে দুইটা পদের মধ্যেই কি চলে আসতেছে, সম্পূর্ণ ব্যক্ত চলে আসতেছে। ক্লিয়ার? আচ্ছা, তিনটা নিয়ম গেল। বাকি যে তিনটা নিয়ম আছে, প্রথম যৌক্তিক বিভাগ হয় পারস্পরিক বিচ্ছিন্ন জ্ঞাপক। কি জ্ঞাপক, বিচ্ছিন্ন জ্ঞাপক। মনে করো এখন আমি বলতেছি, দেখো একটা মানুষ একই সাথে কি কি হতে পারে, দেখো সুখী, সৎ, আবার কি হতে পারে, শিক্ষিত হতে পারে, হতে পারে না? একই সাথে একটা মানুষ সুখী হতে পারে, সৎ হতে পারে, শিক্ষিত হতে পারে একই সাথে, কারণ সম্ভব। মনে করো তোমাদের সমাজে একটা ব্যক্তি আছে, তোমাদের চাচা বা সম্পর্কে যে কেউ হতে পারে, যে সে হাইয়ার এডুকেটেড, সে সৎ মানুষ, কখনো দুর্নীতি করে না, কারো মাল মেরে খায় না, কারো হক নষ্ট করে না। আবার দেখা যাচ্ছে যে সুখী, মানে দেখা যাচ্ছে কোনো দুর্নীতিতে নাই, সবসময় সৎভাবে চলাফেরা করে, অনেক সুখী জীবনযাপন করে। তো একটা ব্যক্তি কিন্তু একই সাথে সুখী, সৎ, শিক্ষিত হতে পারে, কিন্তু যৌক্তিক বিভাগ হতে হবে কি, পারস্পরিক বিচ্ছিন্ন জ্ঞাপক। একটা পদের বেলায় সব গুণ প্রযোজ্য হওয়া সম্ভব হবে না। কারণ এখন দেখো, এখন দেখলাম আমরা সুখী, সৎ, কিন্তু একটা মানুষ যদি সুখী হয়, সে কি অসুখী হতে পারবে? একটা মানুষ যদি সুখী হয়, সে কিন্তু অসুখী হতে পারে না, কারণ যেহেতু সুখী, তাহলে অসুখী হওয়ার কোনো প্রশ্নই আসে না। আবার যদি অসৎ হয়, কি হয়, দেখো সে যদি অসৎ হয়, তাহলে তার সৎ হওয়ার কোনো প্রশ্নই আসে না। এইরকম একটা গুণ যদি থাকে, আর একটা গুণ তার মধ্যে অনুপস্থিত হবে। এই জন্য বলা হয় যে যৌক্তিক বিভাগ বিচ্ছিন্ন জ্ঞাপক। কি জ্ঞাপক? বিচ্ছিন্ন জ্ঞাপক। একই সাথে একটা মানুষকে তুমি, যেমন ধরো আমি এই যে আমার এক বড় ভাই অসুস্থ হইল কিছুদিন আগে, তো ডক্টরের কাছে নিয়ে গেছি। তো তখন ডক্টর দেখে বলতেছে, আপনি তো ভালো রুগীকে নিয়ে আসছেন। তাইলে দেখো কি বলতেছে, যে ভালো রুগী আবার ভালো, কিরকম একটা কথা না? তো এইরকম মানে কি বলা যায়, ত্রুটিপূর্ণ কথা সম্ভব না। এক্ষেত্রে হয় ভালো না হয় রুগী, হয় সুস্থ না হয় অসুস্থ। কিন্তু সুস্থ, অসুস্থ বা ভালো রুগী, এটা এই বিষয়টা চলবে না যুক্তিবিদ্যা অর্থাৎ যৌক্তিক বিভাগের ক্ষেত্রে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝতেছো, আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে কি, আমি যেটা বলছিলাম এতক্ষণ, যে ডক্টরের কাছে একটা রুগীকে নিয়ে গেছি, রুগী দেখে বলতেছে যে ভালো রুগী। কেমন না কথাটা? তো একটা রুগীকে বলতেছে ভালো রুগী, তো রুগী আবার ফির ভালো, কেমন কথা? এইরকম কথা যৌক্তিক বিভাগে চলবে না। যৌক্তিক বিভাগে হয় সৎ না হয় অসৎ, হয় সুস্থ না হয় অসুস্থ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এরকম বিচ্ছিন্ন জ্ঞাপক হতে হবে। মূল নামটি বিভক্ত উপজাতিতে প্রযুক্ত হতে হবে। দেখো মূল যে নামটা আছে, অর্থাৎ মানুষ যে একটা মূল পদ, যে মূল নামটা, যেমন ধরো মানুষ, মূল যে নামটা, সেটা কি হতে হবে, উপজাতি যে আছে সেই উপজাতিগুলোকে কি হতে হবে, প্রযুক্ত হতে হবে। যেমন সৎ মানুষ, প্রযুক্ত করলাম, এই যে মানুষ পদ এখানে আছে। আবার অসৎ মানুষ, এখানেও মানুষ পদ আছে, তো তাই প্রযুক্ত পাইলাম। যৌক্তিক বিভাগ হবে কি, আসন্ন উপজাতি ভিত্তিক।
এটা একটু ইম্পর্টেন্ট, মনে রাখবা। হ্যাঁ, আসন্ন উপজাতি ভিত্তিক। আসন্ন উপজাতি ভিত্তিক বলতে কি বোঝায়? ওই জাতিবাচক পদটার পর কোন উপজাতিটা আসে, কোন নীতিটার ভিত্তিতে করতে এসে। যেমন ধরো তুমি একটা পদ লিখছো প্রাণী, প্রাণী লেখার পর এর যৌক্তিক বিভাগে লিখতেছ সৎ মানুষ আর অসৎ মানুষ। সৎ মানুষ আর কি লিখতেছ? অসৎ মানুষ। তখন এটা কি হবে না? আসন্ন জাতিভিত্তিক কিন্তু হবে না। না হওয়ার কারণটা কি দেখো, প্রাণীপদকে তুমি ডিরেক্টলি প্রাণীপদকে মানুষ এবং অমানুষ না লিখে ডিরেক্টলি লিখতেছে যে সৎ মানুষ এবং অসৎ মানুষ। এই প্রাণীপদের প্রথম বিভাগ যদি হয় কি হতে পারে দেখো তো, একটা হতে পারে মানুষ, আর যেগুলো মানুষ নয় সেগুলো হচ্ছে অমানুষ। কিন্তু তুমি ডিরেক্টলি লিখতেছো যে সৎ মানুষ আর অসৎ মানুষ, এটাকে বলা হচ্ছে, তখন এটা আসন্ন উপজাতিক ভিত্তিক হচ্ছে না। এটা আসন্ন উপজাতি ভিত্তিক, কিন্তু এটা কি হচ্ছে না? আসন্ন উপজাতি ভিত্তিক হচ্ছে না। এই আসন্ন উপজাতি ভিত্তিক না হওয়ার কারণে সেটা যৌক্তিক বিভাগের নিয়ম অনুসরণ করে না এবং যৌক্তিক বিভাগের মধ্যেও অন্তর্ভুক্ত হবে না। এই যে 6টা নিয়ম, কে কে বুঝছো 6টা নিয়ম বলো তো? 6টা নিয়ম কে কে বুঝছো বলো, কমেন্ট করে জানাও। 6টা নিয়ম বুঝেছো? ফারিয়া নিশাদ বুঝছি। আচ্ছা, এত নাচানাচি করা লাগবে না ফারিয়া নিশাদ। হ্যাঁ, ভালো বুঝলে ভালো, পরীক্ষা ভালো করবা, টিচারদের ভালো। আচ্ছা, তো এতক্ষণ আমরা দেখলাম নিয়ম, এখন দেখবো এই নিয়মের লঙ্ঘন যদি হয় কোন ধরনের অনুপবৃত্তি ঘটে। মনে করো লাবিব বুঝেছি ভাইয়া, পরে নোট করতে হবে। সুব্রত রায়ের বুঝেছি। আচ্ছা, না তোমরা এফআরবি কোর্সে কে কে ভর্তি হয়েছে একটু কমেন্ট করে জানাও তো। আর গলাটা একটু শুকাই গেছে। হ্যাঁ, তোমরা 1 সেকেন্ড। হ্যাঁ, তো দেখো তোমরা অনেকজনই ভর্তি হয়েছ। আমি ভর্তি হইনি। রকি রহমান ভর্তি হয়েছে না? ফারজানা আক্তার, আমি শুধু সিঙ্গেল কোর্সে ভর্তি হয়েছি। কি যুক্তিবিদ্যা ভর্তি হয়েছ? মিষ্টি মেয়ে। আচ্ছা, বান্ডেল কোর্সে ফারিয়া নিশাদ, পূজা দাস ভর্তি হয়েছে। আচ্ছা, হয়েছি ভাইয়া। আচ্ছা, তোমাদের যুক্তিবিদ্যা প্রথম নিয়ম, যে নিয়মটা কি ছিল? যৌক্তিক বিভাগের সময় একটি শ্রেণী বা জাতিকে ভাগ করা হয়, কোনো বিশেষ বা ব্যক্তিবস্তুকে নয়। অর্থাৎ যুক্তিবিদ্যা কি হবে, যৌক্তিক বিভাগ কি হবে? জাতিভিত্তিক। প্রথমে নিয়ম কি পড়ছিলাম যে যৌক্তিক বিভাগ হবে জাতিভিত্তিক, কোনো বিশিষ্ট পদকে না। যদি বিশিষ্ট পদকে ভাগ করে তো সেই বিশিষ্ট পদের বিভক্তটা কি হয়? একটা অঙ্গগত, এখানে অন্তগত লেখা হয়ে গেছে রে। ও রে, এটা কি হইল? মাইন ভাই, ওকে সরি, ওকে ক্লিয়ার। দেখো এটা হবে অঙ্গগত। বোর্ড অনেক স্লো কাজ করতেছে। ওকে, এই যে অঙ্গগত। তো দেখো আমি তোমাদের প্রথমেই বললাম, প্রথম নিয়মটা কি পড়াইছিলাম? যৌক্তিক বিভাগ হবে কি ভিত্তিক? জাতি ভিত্তিক। যৌক্তিক বিভাগ কি ভিত্তিক হবে? জাতিভিত্তিক। এই যে যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম ছিল, যৌক্তিক বিভাগকে কি ভিত্তিক হতে হবে? জাতিভিত্তিক। কিন্তু জাতিভিত্তিক না হয়ে যদি কোনো বিশিষ্ট পদকে ভাগ করতে চাই, তো বিশিষ্ট পদের কিসের ভিত্তিতে হয়? অঙ্গের ভিত্তিতে না হয় গুণের ভিত্তিতে। যেমন যখন অঙ্গের ভিত্তিতে একটা গাছকে যদি কি করি, তার মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করি, তখন সেটা হবে অঙ্গভিত্তিক। ওকে, কি ভিত্তিক? অঙ্গগত বিভাগ, অঙ্গভিত্তিক বিভাগ। অঙ্গগত বিভাগ যুক্তিবিদ্যায় সম্ভব না, সেজন্য এটাকে বলা হয় অঙ্গগত বিভাগ, অঙ্গগত যৌক্তিক বিভাগজনিত অনুপপত্তি। ওকে, এখন আসি, আবার যদি কোনো একটা গরুকে তার পা, নাক, তারপর কি
কান, চোখ এগুলোতে বিভক্ত করা হয়, তখনই সেটা হবে অঙ্কগত বিভাগজনিত অনুপপত্তি। এখন আসি গুণগত। গুণগতটা কি? এখন আমরা দেখলাম অঙ্গগত, এবার দেখব গুণগত। গুণগতটা কি? মনে করো একটা গরুকে তার রং, তার শক্তি, তার গায়ের তরতাজা মোটা তাজা ভাব, এই গুণগুলোর ভিত্তিতে বিভক্ত করা হচ্ছে, তখন সেটা হবে একটা গরুর কি গুণগত বিভাগজনিত অনুপপত্তি। তেমনি একটা আমের বেলায় যদি তাকে আমরা কি করি, তার স্বাদ, বর্ণ, গন্ধে বিভক্ত করি, তখনও সেটা গুণগত। একটা বিশিষ্ট পদকে যখনই বিভক্ত করতে যাব তখনই হয় অঙ্গগত হবে, না হয় গুণগত বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। সেই জন্য প্রথম নিয়মেই বলা হচ্ছে যে যৌক্তিক বিভাগ কি ভিত্তিক? জাতিভিত্তিক। ওকে, জাতিভিত্তিক না হলে কোন ধরনের অনুপপত্তি ঘটে? দুই ধরনের, একটা অঙ্গগত আর একটা গুণগত। যদি অঙ্গে বিভক্ত করা হয় তখন সেটা অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি, যদি কোনো গুণের ভিত্তিতে বিভক্ত করা হয় তখন সেটা গুণগত বিভাগজনিত অনুপপত্তি। ক্লিয়ার? আচ্ছা, এবার দ্বিতীয় নিয়ম যেটা আমরা দেখব সেটা হচ্ছে, দ্বিতীয় নিয়মে আমরা কি দেখছিলাম? সবসময় একটা নীতি অনুসরণ করতে হবে। কয়টা নীতি? একটা নীতি। কয়টা? একটা। আরো জোরে, একটা। ওকে, তো দেখো একটু এখানে তোমরা 69 জনে চলে গেছো ইতিমধ্যেই। হ্যাঁ, তো ক্লাসে আমরা যখনই অ্যাটেন্ডেন্স কমে তখনই মনে হয় যে ক্লাস বাদ দিয়ে দিই, ক্লাস কেন নিব, স্টুডেন্ট ক্লাস করে না, ক্লাস নিয়ে লাভ কি? অ্যাটেন্ডেন্সটা বানাও একটু। হ্যাঁ, টিচারদেরও মোটিভেট করো তোমাদের ভালোভাবে পড়াইতে, ফ্রিতে ক্লাস নিচ্ছি, ভালোভাবে পড়ো। ওকে, আচ্ছা, তো দেখো দ্বিতীয় নিয়ম, যৌক্তিক বিভাগের মূল সূত্র সবসময় একটা হতে হবে। কয়টা হতে হবে? একটা, যেটা আমি এতক্ষণ থেকে বলছিলাম। একাধিক যদি নীতি হয় তাহলে কোন ধরনের সমস্যা হয়? দেখো, যেমন সততার ভিত্তিতে সৎ অসৎ মানুষ, শিক্ষার ভিত্তিতে শিক্ষিত অশিক্ষিত মানুষ। কিন্তু এই নিয়ম যদি লঙ্ঘন করা হয় তাহলে কি ঘটে? অনুপপত্তি ঘটে। কোন অনুপপত্তি ঘটে সেটা দেখো একটু, সংকর বিভাগজনিত অনুপপত্তির। কারণ কি? দেখো, যৌক্তিক একটি নীতির পরিবর্তে একাধিক নীতি, কয়টা নীতি? একাধিক নীতি যদি অনুসরণ করি তাহলে কি হচ্ছে? 1+ নীতি যদি অনুসরণ করি তখন দেখো, যেমন মানুষকে সৎ, লম্বা এবং ফর্সা, তিনটা একই সাথে তিনটা, এই তিনটা সূত্রের উপর ভিত্তি করে যদি বিভক্ত করা হয় তখন কি হবে? সংকর অনুপপত্তি ঘটবে। কি ঘটবে? সংকর অনুপপত্তি ঘটবে। অর্থাৎ একই সময়ে একটা মূলনীতির ভিত্তিতে বিভক্ত করা লাগবে। ভাইয়া কি দ্বিকোটিক বিভাগ পড়াই ফেলে? না না, দ্বিকোটিক বিভাগ পড়াই ফেলি নাই, দ্বিকোটিক বিভাগে আসতেছি। হ্যাঁ, কয়টা মূলনীতি? একটা মূলনীতি। তো এই একটা মূলনীতির অতিরিক্ত যখনই নিব তখনই কি ঘটবে? সংকর বিভাগজনিত অনুপপত্তি। কি অনুপপত্তি? সংকর বিভাগজনিত অনুপপত্তি। এখন আমরা তোমাদের 3 নম্বর নিয়মে বলছিলাম যে কি হতে হবে? ব্যক্তার্থের সমান হতে হবে, কম বেশি হওয়া যাবে না। যদি কম বেশি হয় তখন হয় অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি, না হয়, দেখো, একটা হচ্ছে অব্যাপক বিভাগ অনুপপত্তি আর একটা হচ্ছে অতি ব্যাপক। অর্থাৎ দুইটা উপজাতি, যে দুইটা উপজাতি পাবো, যেমন ধরো প্রাণী উপজাতিকে যদি আমি কি করি, শুধু মানুষ, গরু, ছাগল, ঘোড়া উপজাতিতে বিভক্ত করি। দেখো তোমাকে বলি, একটা প্রাণী, একটা জাতি, সেই জাতিকে কি করতেছি? মানুষ, গরু, ছাগল, ঘোড়া এবং এই উপজাতিগুলোতে বিভক্ত করলাম। দেখো একটু ভালো করে, কোথায় লিখি, কোথায়, এই যেমন ধরো এখানে লিখতেছি, দেখো একটু, এই মানুষ, এটাকে আমি কি করতেছি? বিভিন্ন উপজাতিতে বিভক্ত করতেছি। সেই উপজাতিগুলা কি কি? ধরো মানুষ, গরু, ছাগল, ভেড়া, এই কয়টা? 1 2 3 4, চারটা উপজাতিতে বিভক্ত করলাম। কিন্তু সরি, মানুষ লিখছি এখানে, এখানে প্রাণী হবে। কি হবে? প্রাণী। তো দেখো, এই প্রাণীকে কি করলাম? চারটা উপজাতিতে বিভক্ত করলাম। কিন্তু চারটা উপজাতিতে বিভক্ত করার পরেই কি দেখো তো, এই প্রাণীর সম্পূর্ণ ব্যক্তিত্ব ধারণ করে? মানুষ, গরু, ছাগল, ভেড়া ছাড়াও কি আছে? হাতি আছে, বাঘ আছে, ভাল্লুক আছে। তাহলে সম্পূর্ণ ব্যক্তিত্বকে কি করতেছে না? ধারণ করতেছে না। যেহেতু সম্পূর্ণ ব্যক্তিত্বকে ধারণ করতেছে না, অর্থাৎ কম ব্যক্তিত্বকে ধারণ করতেছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি। ক্লিয়ার? কি বলা হচ্ছে? অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি। ভাইয়া আজকে সৃজনশীল শিখেও বোঝাই দেবেন?
আচ্ছা, দেখি ক্লাস কতদূর নেওয়া যায়। তো বুঝেছো এই বিষয়টা? কি বলা হচ্ছে যে অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি। ক্লিয়ার? অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি কেন হয়? যদি উপজাতি মিলে কি হয় না, জাতিবাচক পদের সমান ব্যক্তার্থকে প্রকাশ না করে, তাহলে কি ঘটে? অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার ভাইয়া? অব্যাপক। ওকে, আচ্ছা, এইবার যেটাতে আমরা আসবো সেটা হচ্ছে, তার আগে তোমাদের একটু বলি, তোমাদের ক্লাস নিয়ে কার কি সমস্যা একটু কমেন্ট করে জানাও তো, আমি একটু দেখি। আংশিক ব্যক্তত্ব ধারণ করতেছে, তাই না? ক্লিয়ার? বর্ণারণী ক্লিয়ার? আংশিক ব্যক্তত্ব ধারণ করতেছে। তোমাদের কার কি সমস্যা ক্লাস নিয়ে? ক্লাস নিয়ে কার কি সমস্যা তোমরা একটু কমেন্ট করে জানাও। আমি একটু পানি খেয়ে আসি, হ্যাঁ? এই শুধু 10 সেকেন্ড সময় লাগবে। তোমাদের ক্লাস নিয়ে কার কি সমস্যা শুধু সেটা জানাও, একটু কাইন্ডলি সময় দাও। হুম। তো তোমাদের ক্লাস নিয়ে কার কি সমস্যা জানাইছো কমেন্টে? সমস্যা নেই ভাইয়া, একজন শুধু, একজন সমস্যা নেই, সবার সমস্যা। আচ্ছা, সৃজনশীল সলভ করতে গেলে আটকে যাই, তাই না? আচ্ছা, আমি তোমাদের একটা নিজে আজকে উদ্দীপক বানাই দিয়ে সৃজনশীল সলভ করা শেখাবো, সমস্যা নেই ভাইয়া। পিচ্ছিতে, আচ্ছা, আমি যে গ্রুপে অ্যাক্টিভ সেটা আপনারা কিভাবে বোঝেন? আচ্ছা, প্রথম অধ্যায় সম্পূর্ণ শেষ করিনি এখনো, অল ক্লিয়ার ভাইয়া। কয়টায় ক্লাস শেষ হবে? কয়টা? 6:30টায় ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, আর 30 মিনিট তোমাদের ক্লাস নিব। আমরা অব্যাপক বুঝেছি, অব্যাপক বুঝেছ? ক্লিয়ার? আচ্ছা, আমি অব্যাপক শেষ, এখন অতি ব্যাপকে যাই। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো, আমি অতি ব্যাপকে গেলাম। বিভক্ত উপজাতি, দেখো, জাতির সংখ্যার চেয়ে কি হয়, বেশি হলে অতি ব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটে। যেমন দেখো, এই মানুষপদকে আমি কি করতেছি, এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং বন মানুষে ভাগ করলে যে উপজাতি মিলিত সংখ্যা জাতির সংখ্যার থেকে বেশি হয়। তাহলে দেখো, এই যে বন মানুষ, হ্যাঁ, এটা কিন্তু আমরা কি করি না, জাতিতে অর্থাৎ মানুষ পদে অন্তর্ভুক্ত করি না, কারণ এগুলো সংখ্যার মধ্যে আসে না, সংখ্যার মধ্যে কি হয় না, অন্তর্ভুক্ত হয় না। তো সেগুলোকেও যদি আমি অন্তর্ভুক্ত করি, আবার দেখো, যখন আমরা প্রাণীর সংখ্যা বিবেচনা করি, প্রাণীর সংখ্যা বিবেচনা করি, এলিয়েনের কিন্তু প্রাণ আছে, হ্যাঁ, প্রাণীর সাথে যদি আমি কি করি, মানুষ প্লাস অমানুষ প্লাস এলিয়েন, এই এলিয়েন যদি যুক্ত করি, তখন কি হয়ে যাচ্ছে, অতি ব্যাপক হয়ে যাচ্ছে। অতি ব্যাপক হওয়ার কারণ কি, এলিয়েন এই প্রাণীর মধ্যে আমরা কি করি না, অন্তর্ভুক্ত করি না। এই অন্তর্ভুক্ত না করার কারণে একটা বাইরের পদ এসে চলে আসতেছে আমাদের এই এলিয়েন পদটা, যেটা কি করতেছে, প্রাণী পদের থেকে এই দুইটা প্রাণী পদের সম্পূর্ণ অর্থকে কভার করে, মানুষ এবং অমানুষ। মানুষ এবং অমানুষ কি করে, প্রাণী পদের সম্পূর্ণ ব্যক্তার্থকে কভার করে। কিন্তু যখনই আমি কি নিয়ে আসতেছি, এলিয়েন নিয়ে আসতেছি, এই এলিয়েন কি করতেছে না, এই ব্যক্তার্থের বাইরে, এই যে প্রাণী পদের মানুষ এবং অমানুষ সম্পূর্ণ ব্যক্তত্ব কভার করলো, এই ব্যক্তত্বের এটা একটা এক্সট্রা 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 তথ্য দিচ্ছে। এই যে এক্সট্রা তথ্য দেওয়ার কারণে এটা হচ্ছে অতি ব্যাপক। যদি এক্সট্রা কোনো তথ্য দেয়, এলিয়েন কি আসলেই আছে? আচ্ছা, যদি থাকে, তাই না? যুক্তিবিদ্যা প্রথম পত্র অনেক সহজ, কিন্তু যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র অনেক কঠিন। না না, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র অনেক সহজ, কিন্তু প্রথম পত্র অনেক কঠিন। আচ্ছা, প্রথম পত্র এখনো পড়ানো শুরু হয় নাই, তো তোমাদের সহজ লাগতেছে, কোনো কঠিনই না, বুঝছো? তো দেখো, এই বেশি যদি হয়, তখন কি হয়, কি ঘটবে বলো?
কি ঘটবে বলো? অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা প্রথমে কি দেখলাম? অনুপপত্তিগুলোতে জাতিবাচক যদি জাতিবাচকের পরিবর্তে যদি আমরা বিশিষ্ট পদকে বিভক্ত করি, আচ্ছা সেগুলো উদাহরণ দিয়ে পরে বোঝাবো। অঙ্গগত এবং গুণগত ঘটে। আবার একটা নিয়মের পরিবর্তে একাধিক নিয়ম যদি যাই তাহলে সংকর বিভাগজনিত অনুপপত্তি। আবার যদি ব্যক্তার্থের সমান অর্থ না দিয়ে বেশি কিংবা কম অর্থ দেয়, বেশি অর্থ দিলে অতিব্যাপক, কম অর্থ দিলে অব্যাপক। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চতুর্থ নিয়মে যাব। হ্যাঁ, এখন আসি, ক্লাস দেখতেছো তো তোমরা, তাই না? আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যৌক্তিক বিভাগে বিভক্ত উপজাতি পরস্পর বিচ্ছিন্ন হবে। যে উপজাতিগুলোকে ভাগ করব সেই উপজাতিগুলো কি হবে? বিচ্ছিন্ন হবে, একটার সাথে আরেকটার কোনো মিল থাকবে না। যেটা আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখাইছিলাম, একটা মানুষ একই সাথে সুখী, বিধান এবং সৎ হতে পারে, কিন্তু একটা মানুষ একই সাথে কি হতে পারে না? সৎ এবং অসৎ দুইটাই হতে পারে না। একটা মানুষ সৎ হলে অসৎ, আর অসৎ হলে সৎ হতে পারে না, এবং সৎ হলে অসৎ হতে পারে না। একটা মানুষ সুখী হলে অসুখী হতে পারে না, কিন্তু একটা মানুষ একই সাথে সৎ এবং সুখী হতে পারে, আবার অসৎ এবং সুখী হতে পারে। এই জিনিসটা বুঝতে হবে। তাহলে কি হতে হবে? বিচ্ছিন্ন হতে হবে। কি হতে হবে? বিচ্ছিন্ন হতে হবে। যদি বিচ্ছিন্ন না হয় তাহলে কোন অনুপপত্তি ঘটে? পরস্পরঙ্গে বিভাগজনিত অনুপপত্তি। ক্লিয়ার? তো সেটা আমরা একটু উদাহরণ দিয়ে দেখে নিই। বোর্ড কাজ করে না কেন ভাই? আচ্ছা, দেখো এখানে পরস্পরঙ্গে বিভাগজনিত অনুপপত্তি যে ঘটে সেটাকে আমরা কেন ঘটে সেটা আমরা একটু দেখি। দেখো, বিভক্ত উপজাতিগুলো পরস্পরের মধ্যে কি হয়? বিচ্ছিন্ন না হয়ে যদি একত্রে মিলেমিশে থাকে, কি থাকবে? একত্রিত বা মিলেমিশে যদি থাকে। যেমন দেখো, মানুষকে সৎ, সুখী ও বিদ্বান, দেখো আমরা কয় ভাগে ভাগ করলাম? সৎ, সুখী এবং বিদ্বান। এই সৎ, সুখী ও বিদ্বানে যদি ভাগ করি, ভাগ করলে কি ঘটে? পরস্পরঙ্গী বিভাগজনিত অনুপপত্তি। কেন ঘটে? দেখো, কারণ এই তিন শ্রেণী পরস্পর বিচ্ছেদক নয়। কি নয়? বিচ্ছেদক নয়। কারণ কি? যে মানুষ সৎ সে সুখী হতে পারে, আবার বিদ্বানও হতে পারে। কিন্তু যখন আমরা যৌক্তিক বিভাগ করি, যে মানুষ, এই মানুষ যদি সততার ভিত্তিতে করি তাহলে সৎ মানুষ আবার অসৎ মানুষ। তাহলে দেখো সৎ হলে কি হতে পারবে না? অসৎ হতে পারবে না। আবার অসৎ মানুষ সৎ মানুষ হতে পারবে না। তাহলে এই যৌক্তিক বিভাগ বিচ্ছেদক। যৌক্তিক বিভাগ সবসময় কি হয়? বিচ্ছেদক হয়, অর্থাৎ দুইটা উপজাতিকে কি করে? আলাদা করে, পৃথক করে। কিন্তু যৌক্তিক বিভাগ যদি পৃথক না করে, আলাদা না করে, তখন এই যে পরস্পরঙ্গী বিভাগজনিত অনুপপত্তি ঘটে। কেন ঘটে? কারণ একটা মানুষ একই সাথে সৎ, সুখী, বিদ্বান হতে পারে, কিন্তু একই সাথে সৎ এবং অসৎ হতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, আমি তোমাদের এতক্ষণ চতুর্থ নিয়ম পড়াচ্ছিলাম না, এখন পঞ্চম নিয়মে যাই। পঞ্চম নিয়মের কি অনুপপত্তি ঘটে সেটা একটু দেখব। হ্যাঁ, আচ্ছা, তো দেখো তোমাদের যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, আলটিমেটলি ক্লাসগুলো নেওয়া হচ্ছে আমার লজিক নায়িকা আরাফাত হোসেন রাব্বি। ওকে, আচ্ছা, বিচ্ছেদক ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ যে তোমার ক্লাসগুলো বোঝো। আচ্ছা, ক্লাসে ডিরেক্টলি ব্যাড রিভিউ দিতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেই জায়গায় ইমপ্রুভ করা প্রয়োজন চেষ্টা করবো সেই জায়গায় ইমপ্রুভ করার। তোমরা ডিরেক্ট লাইভ ক্লাসে যখন মনে হবে যে তোমাদের এটা সমস্যা, ব্যাড রিভিউ দিয়ে দিবা, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, আমি চেষ্টা করব সেটা ঠিক করার এবং তোমাদের ভালোভাবে বোঝানোর। ওকে, তো দেখা যাচ্ছে সবসময় পজিটিভ হবা। হ্যাঁ, যে ভাইকে যদি খারাপ বলি যে খারাপ ক্লাস নিচ্ছে তাহলে একটা খারাপ মনোভাব থাকবে আমাদের প্রতি, এরকম কিছু না। যেটা করাচ্ছি বা যেটা পড়াচ্ছি ঠিক সেভাবে বলবা। ওকে, ক্লিয়ারলি? আচ্ছা, তোমরা হয়তো আমার পথ কবিতা পড়েছো, সরি আমার পথ কবিতা না, প্রবন্ধ, যে সত্য কথা বলার মধ্যে একটা অভিনয় নিশ্চয় থাকে, কি জানো, তাই না? লজিক পড়তে গেলে মনে হচ্ছে যেন ব্রেনটা ভেঙে গুড়ি গুড়ি হয়ে যাবে। আচ্ছা, না, ওকে, না ভাইয়া ক্লাস ভালো হচ্ছে। আচ্ছা, এখন আসি আমরা পঞ্চম নিয়মে। যে মূল শ্রেণীকে ভাগ করা হয় সেই মূল শ্রেণীর, আমি তোমাদের আরেকটা কথা বলি, তোমরা বিশেষ করে টিচারদের হুডি ফুডি এইসব বিষয়ে নক দাও, দিবা না। তোমরা টিচারদেরকে নক দিবা তোমাদের পড়ালেখার বিষয়ে, কোনো বিষয় জানা প্রয়োজন, পড়াশোনাতে সমস্যা, সেই সব বিষয়ে।
কিন্তু তোমরা যে বিষয়গুলো স্টাফদের সাথে কথা বললে সলভ হয়ে যায়, সেই বিষয়গুলো নিয়ে আমি দেখতেছি একজন আপুকে একটা মেয়ে নক দিয়ে বলতেছে যে আপু কিভাবে ওয়েবসাইটে ঢুকে পরীক্ষা দিব সেটা একটু ভিডিও রেকর্ড করে আমাকে দেন। এটা একটা কেমন কথা ভাই? একটা টিচার তোমাকে ওনার ফোনে ভিডিও রেকর্ড করে কিভাবে তুমি ভর্তি হবা তোমাকে দিবে? এমনিতেই তো পড়াচ্ছে, কষ্ট করতেছে, ভালোভাবে পড়াচ্ছে, পড়তেছো না, এই ফেসবুকে এসে স্ক্রোলিং করতেছো, অনলাইন ক্লাসের নামে বাম্মাকে ঘুষ দিচ্ছ, এগুলো বাদ দাও। অনলাইন ক্লাস অনেক ভালো যদি তোমরা সেটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারো, ভালোভাবে নিতে পারো। কিন্তু অনলাইন আমাদের সমস্যাটা কি জানো? আমাদের ডেভিয়েশন অনেক বেশি। যেটা আমাদের উদ্দেশ্য, যেটা আমাদের লক্ষ্য, সেটা থেকে আমাদের বিচ্যুতি অনেক বেশি। সব সময় সেটা থেকে আমরা দূরে সরে যাই, সব সময় সেটা থেকে আমরা দূরে সরে যাই। যেমন তোমরা এই সময় ইউনিভার্সিটিতে এইচএসসি লেভেলে আছো, তোমাদের অনেকেরই টার্গেট যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া লাগবে। ইউনিভার্সিটির টার্গেট কি? একটা রিসার্চার তৈরি করা, একটা গবেষক তৈরি করা, একটা ভালো মানের নাগরিক তৈরি করা, একটা ভালো মানের স্কলার তৈরি করা। কিন্তু সেইটা না, তোমার লক্ষ্য ইউনিভার্সিটিতে আসার পর হবে ভালো মানের বন্ধু যাচাই বাছাই করে আড্ডা ফাড্ডা দেওয়া, যে বন্ধুগুলো ঘুরতে যায়, বছরে বছরে ট্যুরে যায়, তাদের সাথে ফ্রেন্ডশিপ গড়ে তোলা, যে বন্ধুগুলো রাতে আড্ডাবাজি করে বেড়ায় তাদের সাথে ঘোরাঘুরি করা। এই যে একটা টেন্ডেন্সি, যেটা আমাদের প্রোগ্রেস অর্থাৎ প্রোডাক্টিভিটিকে নষ্ট করে, আমাদের উৎপাদনশীলতাকে ব্যাহত করে। যেখানে একটা স্টুডেন্টের সিজিপিএ 3.75-এর উপরে হওয়ার কথা, সেই স্টুডেন্টের সিজিপিএ দেখা যাচ্ছে 2.75। এই যে একটা বিরাট পার্থক্য তৈরি করে, এই পার্থক্যটাই আমাদের আজকে এই পর্যন্ত রাখছে যে বাংলাদেশ এই পর্যন্ত এখন একটা ডেভেলপিং কান্ট্রি, স্বাধীনতার এত বছর পর। ওকে, বুঝছো? এই জিনিসটা থেকে একটু দূরে থাকবা, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা আসি পঞ্চম নিয়মে। কথা বলতে বলতে এত কথা বলার অভ্যাস ছিল না আগে। যাক, তো তো তোমরা হাট বাজারে কখনো গেছো? যাওয়ার পর দেখছো যে হকারগুলো কি করে? ওষুধ বিক্রি করে আর কি। আমি ক্লাস নিয়েছি অফলাইনে অনেক স্কুলে, তোমাদের থেকে হাই লেভেলে দেখা যাচ্ছে অ্যাডমিশনের ক্যান্ডিডেটদেরও ক্লাস নিয়েছি। কিন্তু এত বেশি কথা বলা, এত জোরে কথা বলা বা এত স্পিডে পড়ানো, এই বিষয়গুলো থাকে না। দেখা যাচ্ছে একটা ক্লাস মেনটেন করা যায়, একটা লেকচার মেনটেন করা যায়, ভালোভাবে স্টুডেন্টদের বোঝানো যায়। কিন্তু তোমাদের সাথে কথা বলতে লাউডলি কথা বলা লাগে। তোমাদের সাথে যদি লাউডলি কথা বলা না হয়, তোমরা ঘুমাই যাও। এই যে একটা খারাপ অভ্যাস, বুঝছো? কথা অ্যাকসেপ্ট করার চিন্তাভাবনা তোমাদের কম, হ্যাঁ, কিন্তু ডেভিয়েশন বেশি। যে ভাই এটা সমস্যা, ওটা সমস্যা, এটা সমস্যা, এটা সমস্যা। কিন্তু ভাইয়ারা যে পড়াচ্ছে, হ্যাঁ, সেটা দেখো, ভালোভাবে বোঝার চেষ্টা করো কেন ওইভাবে পড়াচ্ছে। ওকে, এখন আমরা আসি যে মূল শ্রেণীকে ভাগ করা হবে। আমরা দেখছিলাম যে যে জাতিবাচক যে পদটা থাকবে সেটা কি হবে? প্রত্যেকটা উপজাতির বেলায় প্রযোজ্য হবে, অর্থাৎ প্রযুক্ত হতে হবে। এখন যদি প্রযুক্ত হয়, দেখো যেমন এই মানুষ জাতিকে কি করলাম আমরা? শিক্ষিত মানুষ, বোট, এবং অশিক্ষিত মানুষে বিভক্ত করলাম। এই বিভক্ত করার পর দেখো, একটা শিক্ষিত মানে একটা অশিক্ষিত মানুষ, এই নিয়ম যদি না মানি, এই নিয়ম যদি লঙ্ঘন করি, তাহলে দেখো অঙ্গগত গুণগত বিভাজন এটা তো গেছে, তাই না? দেখো আচ্ছা, দেখো আমরা প্রথমে কি করতেছি? মানুষকে একটা গুণের ভিত্তিতে করতেছি, সেটা হচ্ছে শিক্ষা। তাহলে কি হচ্ছে? শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষ, আচ্ছা এই পর্যন্ত না, ওকে, গুণগত এবং অঙ্গগত এই পর্যন্ত না, আমরা এইখান থেকে দেখবো একটু, হ্যাঁ, এইটুকু একটু দেখবো মনোযোগ দিয়ে। ওকে, আচ্ছা, এইটুকুতে একটু মনোযোগ দাও। তো দেখো আমরা একটা পদ নিচ্ছি, সেটা হচ্ছে মানুষ পদ। তো তো এই মানুষ পদকে কি করতেছি? বিভিন্ন অঙ্গতে ভাগ করতেছি। যেমন ধরো একজন মানুষকে হাত, পা, আবার চোখ, নাক, কান, এগুলাতে ভাগ করতেছি। আবার দেখো, আবার কখনো গুণ দিয়ে, সততা, বিদ্যা, চাতুর্য, এগুলার ভিত্তিতে বিভক্ত করতেছি। কিন্তু দেখো এই গুণগত বিভক্ত, দেখো উল্লেখিত বিভক্ত কোনো অংশের উপরেই মানুষ নামটা কি হয় না? প্রযোজ্য হয় না। অর্থাৎ যখনই আমরা কোনো একটা মূলনীতির ভিত্তির বাইরে গিয়ে বিভক্ত করতে চেষ্টা করব,
হ্যাঁ, বিষ্ণুপদ সরকার স্যারের বইটা ভালো, ওকে, সেটা ফলো করার চেষ্টা করবা, আলহামদুলিল্লাহ। তো দেখা যাচ্ছে যখনই আমরা কি করব, একটা একটা মূলনীতির ভিত্তিতে বা একটা মূলনীতির বাইরে গিয়ে বিভক্ত করার চেষ্টা করব গুণের নাম দিয়ে অথবা অঙ্গের নাম দিয়ে, তখনই আমরা এই যে জাতিবাচক যে নামটা সে অঙ্গ এবং গুণের উপর প্রয়োগ করতে পারবো না। তখনই কি ঘটে, এই পঞ্চম নিয়মের ব্যতিক্রম ঘটে এবং অনুপপত্তি ঘটে। সেই অনুপপত্তিটা কি, অঙ্গগত এবং গুণগত বিভাগজনিত অনুপপত্তি, ওকে, যদি প্রয়োগ করা না যায়। আমরা ষষ্ঠ নিয়মে বলছিলাম যে সবসময় কি হবে, আসন্ন উপজাতি ভিত্তিক হতে হবে। কি হতে হবে, আসন্ন উপজাতি ভিত্তিক। অর্থাৎ যখন আমি একটা পদকে বিভক্ত করব, একটা জাতিবাচক পদকে উপজাতিতে বিভক্ত করবো, তোমরা ক্লাস দেখতেছো, ওকে। আচ্ছা, এই নিয়মটা একটু ভালো করে দেখো। প্রতিটা পরীক্ষা দেখা যাচ্ছে যে কম বেশি এমসিকিউ আকারে চলে আসে, ওকে, কম বেশি প্রত্যেকটা পরীক্ষা এমসিকিউ আকারে চলে আসে যে উল্লম্ফন অনুপপত্তি কেন হয়। উল্লম্ফন নিচের কোন ধরনের অনুপপত্তি লিখতে হয়, যে উৎক্রান্তি বা উল্লম্ফন অনুপপত্তি। তো এই জিনিসটা একটু দেখো, গুরুত্ব সহকারে একটু ভালোভাবে মনোযোগ দিয়ে, ওকে। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, আমরা দেখো নাকি একটা জাতিকে কি করতে হবে, নিকটতম উপজাতি, একটা জাতিকে কি করতে হবে, নিকটতম উপজাতিতে বিভক্ত করতে হবে। যেটা আমি তোমাদের একটু আগে, এই যে 69-এ চলে যাচ্ছে তোমাদের ভিউ, হ্যাঁ, এই জিনিসটা আমাকে খুব খারাপ লাগে। ক্লাস নিতেছি, ক্লাসে আসছো, ছিলা 86 জন, ধীরে ধীরে বারবার অ্যাটেন্ডেন্স, কিন্তু না, ধীরে ধীরে অ্যাটেন্ডেন্স কমতে আসে। আমি তোমাদের ক্লাস শেষে আজকে দেখাবো যে সৃজনশীলটা একটু কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায়, হ্যাঁ। তো একটু ভালোভাবে অ্যাটেন্ড থাকার চেষ্টা করো ইনশাল্লাহ। তো দেখো, আমি যেটা বলছিলাম, প্রাণী, যে এই প্রাণীকে যদি আমি ভাগ করি সৎ মানুষ বা অসৎ মানুষ, যেটা একটু আগে তোমাদের বোঝাইছি, হ্যাঁ, সৎ মানুষ আবার অসৎ মানুষ। কিন্তু প্রাণী ভাগ হওয়ার কথা কি ছিল, দুইটা পদে, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ। এই যে দেখো, এই দুইটা পদে বিভক্ত হওয়ার কথা ছিল প্রাণীপদ, কিন্তু আমি ডিরেক্টলি ভাগ করে ফেললাম সৎ মানুষ এবং অসৎ মানুষে। তখন কি ঘটে, এই যে উলম্ফন বিভাগজনিত অনুপপত্তি ঘটে। কারণ কি, আমি নিকটতম উপজাতিতে, এই যে নিকটতম উপজাতি, এই নিকটতম উপজাতিতে বিভক্ত না করে ডিরেক্টলি ভাগ করলাম সৎ মানুষ এবং অসৎ মানুষ। এখানে আমি কি করতেছি, মানুষ পদকে বিভক্ত করতেছি, কিন্তু প্রাণী পদকে না। সৎ এবং অসৎ মানুষ প্রাণীর অন্তর্ভুক্ত, কিন্তু তার আগে আরেকটা পদ বা আরেকটা যৌক্তিক বিভাগ প্রয়োজন, সেটা হচ্ছে কি, মানুষ এবং অমানুষ। তখন এই মানুষ পদকে আমি বিভক্ত করতে পারি সৎ মানুষ এবং অসৎ মানুষে। কিন্তু আমি এই যে প্রাণী থেকে মানুষে না এসে যে 1, 2 তারপরে এইটাতে আসতে পারি, কিন্তু আমি ডিরেক্টলি 1 থেকে 3-এ আসতেছি, তখন এটাকে বলা হচ্ছে উল্লম্ফন বিভাগজনিত অনুপপত্তি, যেটাতে কি করা হয়, মধ্যবর্তী স্তরকে বাদ দেওয়া হয়। কিন্তু এই মধ্যবর্তী স্তরকে বাদ দেওয়া যাবে না, সেটা হচ্ছে যুক্তিবিদ্যার নিয়ম অনুসারে, ওকে। আচ্ছা, ওকে। আচ্ছা, এই পর্যন্ত তোমাদের যৌক্তিক বিভাগের যে নিয়মগুলো ছিল এবং নিয়ম বাদ গেলে যে কোন ধরনের অনুপপত্তি ঘটে সেই বিষয়টা ভালোভাবে বোঝানো হয়েছে। এখন আমরা যাব দ্বিকোটিক বিভাগে, ওকে। এখানে যৌক্তিক বিভাগের অনুপপত্তিগুলো বলা আছে সংকর, অতিব্যাপক, পরস্পরঙ্গী, উৎক্রান্তি বা উল্লম্ফন, হ্যাঁ। অনুপপত্তির এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো তোমরা দেখে নেবা, স্লাইড দেওয়া থাকবে কোন ধরনের কোনটা। এখন আমরা আসি দ্বিকোটিক বিভাগে, ওকে। দ্বিকোটিক বিভাগ, ডিকোটমি, কাটিং ইন্টু টু পার্টস, কোন শব্দ, গ্রিক শব্দ থেকে উদ্ভূত, ওকে। তো এই যে কাটিং ইন্টু টু পার্টস, এই যে কথাটা এখানে কি আসে, একটা হয় সদার্থক বিশিষ্ট পদ আর একটা হয় নৈঅর্থক বিশিষ্ট পদ। এই দ্বিকোটিক বিভাগের এই দুইটা বিষয় গুরুত্বপূর্ণ, একটা নৈঅর্থক আর একটা সদর্থক। যেমন ধরো, একটা যদি হয় দ্রব্য, এটাকে একটা হবে
সদর্থক পদ, একটা হচ্ছে অপ্রাণ। গেল সপ্রাণ এবং অপ্রাণ। এই সপ্রাণে কি আসতে পারে? সপ্রাণ বলতে কি বোঝাচ্ছে? জীবকে, তাই না? জীবের মধ্যে কি আসতে পারে? প্রাণী, অপ্রাণী। এখানে তোমাদের একটু উদাহরণ দিয়ে দেখাই দিই, নিচে উদাহরণ অ্যাড করা আছে। ওকে, দেখো যেটা আমি তোমাদের বলছিলাম এতক্ষণ, যে দ্বিকোটিক বিভাগ দুইটা পদে ভাগ করে। একটা জাতিবাচক পদকে কি করে? দুইটা পদে ভাগ করে, দুইটি পদে ভাগ করে, একটা পদ কি হয়? সদর্থক, আর একটা পদ নৈঅর্থক। এই যে দেখো, সদর্থক এবং নৈঅর্থক, এই যে দুইটা পদে বিভক্ত করতেছে, একটা সদর্থক একটা নৈঅর্থক। এই যদি আমরা ইকুয়েশন আকারে লিখি, সমীকরণ আকারে, তখন কি হবে? এই যে জাতিবাচক পদটাকে এই সদর্থক এবং নৈঅর্থক পদ দুইটা মিলে, দুইটারে যোগফল এই পদের সমান হবে। যেমন দেখো এখানে বাংলাদেশি, হ্যাঁ, বাংলাদেশি কি? একটা সদর্থক পদ। ওকে, আমি মানুষ পদকে ভাগ করতেছি বাংলাদেশির ভিত্তিতে, তো দেখা যাচ্ছে প্রথম পদটা কি? সদর্থক বাংলাদেশি, এবং দ্বিতীয় পদটা হচ্ছে অবাংলাদেশি। এই বাংলাদেশি এবং অবাংলাদেশি মিলে কি করে? পৃথিবীর যে যতগুলা জনসংখ্যা, যতগুলা মানুষ, সব মানুষকে কি করে? কভার করতেছে। ওকে, তো দেখো এখানে একটু বাংলাদেশি এবং অবাংলাদেশি, একটা সদর্থক পদ একটা নৈঅর্থক পদ মিলে কি করতেছে? যতগুলা মানুষ, এই মানুষ হয় বাংলাদেশি, আর বাংলাদেশের বাইরে যতগুলো আছে সবগুলাই কি? অবাংলাদেশি। তাহলে সব মানুষকে কভার করতেছে। দেখো জীবের কিছু অংশ মানুষ, আর মানুষ বাদে বাকি সব কি? অমানুষ। তাহলে সম্পূর্ণ অর্থকে কভার করতেছে। এই যে সমীকরণ আকারে এভাবে দেখানো হচ্ছে। হ্যাঁ, দেখো জীব, অজীব, সপ্রাণ বস্তু, সপ্রাণ বস্তু, কোনোগুলা জীব আবার কোনোগুলা অজীব। দেখুন দ্রব্য কি হয়? হয় সপ্রাণ নয় অপ্রাণ। ওকে, এই যে একটা নৈঅর্থক এবং একটা সদর্থক পদ মিলে সম্পূর্ণ ব্যক্তত্বকে কভার করতেছে, একটা সদর্থক এবং একটা নৈঅর্থক পদ মিলে একটা জাতিবাচক পদের সম্পূর্ণ অর্থকে কভার করতেছে, তখনই সেটা হচ্ছে দ্বিকোটিক বিভাগ। এবং দ্বিকোটিক বিভাগে কি হয়? একটা পদ হয় সদর্থক, একটা পদ হয় নৈঅর্থক। এই সদর্থক এবং নৈঅর্থক পদ মিলে একটা জাতিবাচক পদের সম্পূর্ণ অর্থকে ধারণ করবে। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো দ্বিকোটিক বিভাগ। ওকে, আচ্ছা, এখানে দ্বিকোটিক বিভাগের সুবিধা অসুবিধা মুখস্থ করতে হবে। হ্যাঁ, মানে দ্বিকোটিক বিভাগের যে সুবিধা কি অসুবিধা কি সেটা বই থেকে একটু দেখে নিবা। এখানে HSC 26 ক্লিয়ার। আচ্ছা, তো দেখো তোমরা কি করতে হবে? দ্বিকোটিক বিভাগের বিভিন্ন সুবিধা অসুবিধা মুখস্থ করতে হবে। হ্যাঁ, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা। দেখো আমরা কি বললাম এতক্ষণ, যে প্রতিটা পদকে ভাগ করা যায়, কিন্তু দেখো তো, মনে করো একটা যৌক্তিক বিভাগের একটা জাতিবাচক পদকে ভাগ করতে করতে এমন পর্যায়ে আসে গেছি যে সর্বনিম্ন উপজাতি হয়ে গেছে। যেমন ধরো মানুষ, ভাগ করতে করতে চলে আসতেছি রহিমে, করিমে, তখন এই রহিম করিমকে কি আর ভাগ করা সম্ভব? সম্ভব না। সেই জন্য বলা হয় যে সর্বনিম্ন বা অপরতম উপজাতিকে বিভক্ত করা যায় না। ওকে, যৌক্তিক বিভাগ কিসের বিশ্লেষণ? ব্যক্তর্থের বিশ্লেষণ। দেখো এই যে বোর্ড, এখন দেখো যৌক্তিক বিভাগ ব্যক্তর্থের বিশ্লেষণ। যেগুলো পদের ব্যক্তর্থ নাই, যেগুলো পদের কি নাই? সংখ্যার দিক নাই, শুধু জাত্যর্থের দিক আছে,
তখন সেই পদগুলোর কি হবে বলো তো? তো সেই পদগুলোর যৌক্তিক বিভাগ করা সম্ভব না, এটা একটা সমস্যা। আবার দেখো, যে সকল উপাদান সরল ও মৌলিক, যে সকল উপাদান কি সরল এবং মৌলিক দুনিয়াতে একটাই আছে, এর বাইরে নেই, তখন সেটাকে আমরা কিভাবে বিভক্ত করব, তাই না? এই বিভাগের উপর কোনো নীতি প্রয়োগ করা যায় না। ওকে, আচ্ছা। বিশিষ্ট সমষ্টিবাচক, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার, এগুলোর ক্ষেত্রে যৌক্তিক বিভাগ সম্ভব না। বিশিষ্ট সমষ্টিবাচক পদ কি হতে পারে? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার। তো দেখা যাচ্ছে এই ক্ষেত্রে কি সম্ভব না? যৌক্তিক বিভাগ সম্ভব না। দেখো, যেসব পদ সম্পর্কে আমাদের জ্ঞানের পরিধি অপর্যাপ্ত, সেগুলোর বিভাগ সম্ভব না। মনে করো কোনো একটা পদ আছে, আমি জানি না, কিভাবে বিভাগ করব বলো, তাই না? এখানে সারসংক্ষেপে কিছু বলা আছে। তো আমি তোমাদের এখন যেটা দেখাবো, স্ববিভাগ, মূলনীতি, দ্বিকোটিক বিভাগ, সেটা হচ্ছে সৃজনশীল লেখার নিয়ম। ওকে, ক খ তো পারোই। এখন দেখো তোমাদের বলি, প্রথমে যেটা ক লিখবা সেটা উত্তর লিখলা। খ নম্বরে যেমন বলা হচ্ছে তোমাদের, খ নম্বরে অবান্তর লক্ষণ, মনে করো বলা হচ্ছে যে অবান্তর লক্ষণ বলতে কি বোঝায়, কি বোঝায় ব্যাখ্যা করো। ওকে, অবান্তর লক্ষণ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তখন তোমাকে প্রথমে যে উত্তরে লিখতে হবে যে অবান্তর লক্ষণটা কি। তোমাকে লেখা যাবে না, তোমার লেখা যাবে না যে নিম্নে অবান্তর লক্ষণ বলতে কি বোঝায় ব্যাখ্যা করা হলো, বুঝছো? কখনোই লেখা যাবে না যে অবান্তর লক্ষণ বলতে যা বোঝায় তা নিম্নে ব্যাখ্যা করা হলো, বা অবান্তর লক্ষণ বলতে যেটা আমরা বুঝি বইয়ের ভাষায় যা বলা আছে তা নিচে লেখা হলো। এই সব শব্দ অ্যাভয়েড করা লাগবে। ওকে, তোমাকে ডিরেক্টলি লিখতে হবে যে অবান্তর লক্ষণের সংজ্ঞা দিতে হবে। ওকে, প্রথমে কি করতে হবে? অবান্তর লক্ষণ কাকে বলে সেটা সংজ্ঞা দিতে হবে, তারপর উদাহরণ সহ একটু ব্যাখ্যা দিতে হবে। যেহেতু খ 2 নম্বর, একটু উদাহরণ দিয়ে দিতে হবে। এখন যদি তুমি গ নম্বরে আসো, ওকে, এখন আসি গ নম্বরে আসো। মনে করো একটা উদাহরণ দিয়ে দিছে যে উদ্দীপকের বিষয়টি তোমার কোন বিষয়কে নির্দেশ করে, উদ্দীপকের বিষয়টি কোন বিষয়কে নির্দেশ করে। কোন বিষয়কে নির্দেশ করে। তোমার তখন কখনোই দেখা যাবে না যে উদ্দীপকের বিষয়টি পাঠ্যপুস্তকের যে বিষয়কে নির্দেশ করে তা নিম্নে বর্ণনা করা হলো বা তার নিম্নে বিশ্লেষণ করা হলো। তোমাকে ডিরেক্টলি লিখতে হবে যে উদ্দীপকের বর্ণিত বিষয়টি অমুক বিষয়কে, যে বিষয়টার নাম যদি বলা হয় যে বিশিষ্ট পদ, যদি বলা হয় আরোহ অনুমান, যদি বলা হয় অবরোহ অনুমান, যদি বলা হয় অবান্তর লক্ষণ, যদি বলা হয় যৌক্তিক বিভাগ, সেটা ক্লিয়ারলি লিখতে হবে। লিখতে হবে যে উদ্দীপকের বিষয়টি যৌক্তিক বিভাগকে নির্দেশ করে। তারপর লিখতে হবে যৌক্তিক বিভাগ কি। লেখার পর কি লিখতে হবে? এটা গেল প্রথম প্যারা, 1 নম্বর প্যারা। 2 নম্বর প্যারায় লিখতে হবে যেটা লিখলা সেটার বিশ্লেষণ দিতে হবে। তারপর 3 নম্বর প্যারায় যেটা করতে হবে, এই যৌক্তিক বিভাগের সাথে তোমার এই যে উদ্দীপক, যে উদ্দীপকে যেটা দেওয়া থাকবে সেটা কিভাবে সম্পর্কিত, দুইটারে সম্পর্ক বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে তুমি ফুল 3 মার্কস পাবা। আর 4 নম্বরে যেটা করতে হবে, একটু গ নম্বরের আদলেই কিন্তু একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। ওকে, তো কখনোই করা যাবে না শনিদাস, বুঝতে পারছো? তোমাদের ক্লাস আজকে শেষ। আর ঘ নম্বরে কি করা যাবে না? কখনোই এমনটা করা যাবে না যে তুমি দিয়েছো হচ্ছে বুঝেছো, এই বিষয়টা বুঝতেছো না, এটা করতেছি হচ্ছে না, এই কাজটা করা যাবে না। ওকে, তো ঘ নম্বরে অবশ্যই তোমাকে ক্লিয়ারলি ইনফরমেশন দিতে হবে, ব্যাখ্যা প্রদান করতে হবে এবং ভালোভাবে সম্পূর্ণ করতে হবে। ওকে, আচ্ছা। তো এখন তোমাদের ক্লাস শেষ হওয়ার সময়, তো ঠিক আছে,
আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আর যে কথাগুলো হচ্ছে তোমাদের আমি আবারও বলি, তোমাদের অনেকেরই সমস্যা। আচ্ছা, আমি তোমাদের বারবার বলতেছি, আমাদের ক্লাসগুলো ফ্রিতে নেওয়া হচ্ছে, ক্লাসগুলো করো। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এই সুযোগ তোমরা বারবার কিন্তু পাবা না। ওকে, এই প্রথম বাংলাদেশে বা এই প্রথম আমাদের প্ল্যাটফর্ম থেকে কোনো একটা ফ্রি কোর্সে, যেখানে স্টুডেন্টদের এত বড় সিলেবাস সম্পূর্ণ করা হচ্ছে ফ্রি কোর্সে। হ্যাঁ, তোমাদের দেখা যাচ্ছে যে 2টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে অলরেডি, 8 চ্যাপ্টার আছে, দ্বিতীয় পত্রে 6টা, আমি আরও 4টা শেষ করাবো, বা 3টা শেষ করাবো, বা 5টা শেষ করাবো। তো দেখা যাচ্ছে এই যে একটা সুযোগ, এই সুযোগটা হাতছাড়া করিও না। ওকে, ভাইয়ের মতো আমারও লেখা হয়। লাবণী, আমার লেখা অনেক ভালো। হ্যাঁ, তোমার ভাইয়ের লেখা অনেক ভালো, কিন্তু অনেকদিন থেকে বাংলা লেখি না, সেই জন্য লেখাগুলো এরকম। হ্যাঁ, দেখো অনেকদিন থেকে ইংলিশ লিখতে অভ্যস্ত তো। হ্যাঁ, দ্য টাইম টু স্টাডি yourself। দেখা যাচ্ছে ইংলিশ লিখতে অভ্যস্ত হওয়ার পর কলম ঘোরাইতে অভ্যস্ত, কলম শুধু ঘুরে, বুঝছো, কখনো থামানোর সময় হয় না, কারণ পরীক্ষার সময় অনেক শর্ট। এইভাবেই লেখা হয় আর কি, পরীক্ষায় বাইরে সবখানেই। এমন লেখা মানে ডাক্তার হওয়ার লক্ষণ না, আর্টসের স্টুডেন্ট, ডাক্তার হওয়ার লক্ষণ নেই। তো কথা হচ্ছে পরীক্ষায় ফার্স্ট লিখতে একটু সুবিধা হয়। তো তোমাদের ক্লাস কেমন লাগলো একটু বলো তো। আহ, তো ঠিক আছে। এই জোহা, ভাই কোন ক্লাস তো শেষ হয়ে গেছে, ক্লাস শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম।